ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মেডিকো চেজার। আমি শোভন, হয়তো অনেকেই চেনো তোমরা। আই অ্যাম দ্য এডুকেটার অফ দ্য 360 নার্সিং একাডেমি। আজকে আমাদের ভিডিওর যে বিষয়বস্তু সেটা হলো 2025 যে জেই পিবিএন বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং হবে, যার ডেট আস্তে আস্তে পিছিয়ে চলেছে, সেই এক্সামের কিছু ইম্পর্টেন্ট পোর্শানকে বলে দেওয়া, অর্থাৎ কোন কোন পোর্শান থেকে বেশি কোশ্চেন আসার সম্ভাবনা আছে সেই পোর্শানগুলো আইডেন্টিফাই করানো। আজকে আমি প্রধানত মেডসার্চ বিষয়টা নিয়েই আমি প্রধানত আলোচনা করব। আস্তে আস্তে আমি বাকি যে সমস্ত সাবজেক্টগুলো আছে সেগুলোও বলে দেবো যে এই পোর্শানগুলো তোমরা বেশি ইম্পর্টেন্স দেবে। আচ্ছা, আজকের এই ভিডিও সম্বন্ধে আমি কয়েকটা জিনিস আরও বলতে চাই, যেগুলো বলা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। প্রধানত যে এমন বিষয় নয় যে তোমরা যে পোর্শানগুলো আমি বলবো শুধুমাত্র সেই পোর্শানগুলো পড়ে চলে যাবে, কখনোই করবে না। কারো কোনো ক্ষমতায় আসে না যে কম্পিটিটিভ এক্সামে কি পোর্শান থেকে কোশ্চেন আসবে সেটাকে প্রেডিক্ট করা, জেনুইনলি হয় না, প্রথম কথা। দ্বিতীয় কথা, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ রিকোয়েস্ট বেস ভিডিও। কেন বললাম? দেখো, মেনলি যারা পোস্ট বেসিক পেড ব্যাচে রয়েছে, যারা 2025-এর জন্য প্রিপারেশান নিচ্ছে, এবং তোমরা জানো হয়তো অনেকেই আমাদের 2026-এর জন্য ব্যাচের এনরোলমেন্ট শুরু হয়েছে, সফর ব্যাচ, যেটা জেই পিবিএন এবং আরআরবি 2026-কে লক্ষ্য করেই চলবে। এবং তার ডেসক্রিপশান আমি সমস্ত কিছু ব্যাচের ডেসক্রিপশান আমি দিয়ে দেবো। এবং এই যে রিকোয়েস্ট বেসড ভিডিও বললাম, কারণটা কি? কারণটা হচ্ছে অনেক স্টুডেন্ট, আমাদের পেড স্টুডেন্টরা, প্লাস হচ্ছে যারা আমাদের ফ্রি ব্যাচে রয়েছে। ফ্রি ব্যাচ বলতে কি, যেটা আমাদের সানডে করে একটা ক্লাস হয়, ফ্রি ক্লাস, যেখানে 600 প্লাস মনে হয় স্টুডেন্ট রয়েছে। তো তাদেরও অনেকেই আমাকে মেসেজ করেছিল পার্সোনালি যে কিছু যদি ইম্পর্টেন্ট টপিক বলে দেওয়া যায়, যেটা একবার জাস্ট আমরা রিভিশনের জন্য রিভাইজ করব। তো সেক্ষেত্রে তো ধরো মেডসার্চ বলো, পেডিয়াট্রিক্স বলো, বা যে সমস্ত বড় বড় পোর্শানগুলো রয়েছে, এমএইচএন বলো, সেগুলো একটা লং পোর্শান, এবং সেগুলোকে সত্যি বলতে রিভাইজ করা ইজ ভেরি টাফ। এবং রিভাইজটা আমার মনে হয় যে যেগুলো ইম্পর্টেন্ট জায়গা সেগুলোকে আগে রিভাইজ করা দরকার, তারপর তুমি আস্তে আস্তে অন্যান্য জিনিস রিভাইজ করো। আচ্ছা, থার্ড পয়েন্ট হচ্ছে, আমার কাছে কথা হলো আমি কিছু জিনিস এটা জেনারেলাইজ বলবো, জেনারেল একদম কথাবার্তা বলবো, মানে দুভাবেই বলবো, কারণ আমরা ব্যাচের স্টুডেন্টরাও এই ভিডিওটা অনেকে দেখবে, এবং দ্বিতীয়ত হচ্ছে যারা আমাদের ব্যাচে এনরোল নেই বা ফ্রি ব্যাচে এনরোল রয়েছে বা অন্য কোনো জায়গা থেকে পড়ছে, সেলফ স্টাডি করছে, যেভাবেই হোক না কেন, তারাও দেখতে পারবে। তো সেক্ষেত্রে আমি দুভাবেই জিনিসটা বলবো, যে আমাদের ব্যাচের স্টুডেন্টরা কী করবে এবং যারা আমাদের ব্যাচে এনরোল নেই তারা কীভাবে পড়াশোনাটা করবে, দুটোই বলবো, কারণ সেটা আমার মনে হয় বেশি এফেক্টিভ। ওকে, চলো আমি এবার আস্তে আস্তে মেডসার্জের, আমি আজকে প্রধানত মেডসার্জের কথাই বলছি, মেডসার্জের মেন যে সমস্ত ইম্পর্টেন্ট পোর্শান রয়েছে সেইগুলো আমি একটু বলে দেওয়ার চেষ্টা করছি। ওকে, লেটস স্টার্ট। আমি আমার কাছে অলরেডি পিআর যাদব এবং হচ্ছে টার্গেট হাই এই দুটো বই আমার কাছে রেখেছি। আমি ওখান থেকেই যেগুলো, কারণ চ্যাপ্টার ওয়াইজ না বললে, অর্থাৎ যদি আমি না দেখে বলি চ্যাপ্টার ওয়াইজ, তো সেক্ষেত্রে তোমাদের তেমন কিছু এফেক্টিভও হবে না। যেমন ধরো আমি যদি র্যান্ডামলি বলে দিই কার্ডিয়াকের এইগুলো পড়ো, বা লাংসের এইগুলো পড়ো, বা রেসপিরেটরি সিস্টেমের এইগুলো পড়ো, সেক্ষেত্রে তোমার কোনো এফেক্টিভনেস আসবে না, কারণ হচ্ছে র্যান্ডাম বলে জিনিসটা হ্যাপাজার্ট হয়ে যাবে, আর কিছুই না। চলো আমি তাহলে আমি প্রথম থেকে যে চ্যাপ্টার রয়েছে আমি টার্গেট হাই ধরেই করছি। প্রথমে যেটা রয়েছে ইনফ্লামেশন অ্যান্ড উন্ড হিলিং। আচ্ছা, ইনফ্লামেশন এবং উন্ড হিলিং। ওকে, ইম্পর্টেন্ট পোর্শন ফর রিভিশন। আমি একদম মেনশন করে দিচ্ছি রিভিশনের জন্যই, রিভিশন। ওকে, আই থিঙ্ক জানি না তোমাদের এরকম করলে ভিডিওটা আসলে একটু হয়ে যায়, মানে লেখার সময় আমার নিজেরও অসুবিধা হচ্ছে। আই থিঙ্ক ভিডিওটা অফ করে দেওয়াটাই বেটার, নাহলে ফ্ল্যাট সারফেসটা পাচ্ছি না আমি। ওকে, ঠিক আছে, যখন অসুবিধা হবে আমি বন্ধ করে দেবো, কারণ প্রবলেম হয় প্রচুর এটাই। আচ্ছা, প্রথমে যে চ্যাপ্টারটা দিয়েছি ইনফ্লামেশন অ্যান্ড উন্ড হিলিং, ইনফ্লামেশন অ্যান্ড
উন্ড হিলিং। ইনফ্লামেশন এবং উন্ড হিলিং থেকে কী কী পড়তে হবে? প্রথম কথা হচ্ছে আমাদের কার্ডিনাল সাইন, যে উন্ড হিলিংয়ের বিভিন্ন কার্ডিনাল সাইন হয়, 5 কার্ডিনাল সাইন হয়, 5 কার্ডিনাল, না অসুবিধা হচ্ছে, ওকে আমি বন্ধই করলাম, লেখাগুলো একদম বাজে হয়ে যাচ্ছে, আর কিছুই না। আচ্ছা, 5 কার্ডিনাল সাইন যেগুলো আছে অবশ্যই দেখবে। আচ্ছা, প্রথম এটা বললাম 5 কার্ডিনাল সাইনটা অবশ্যই দেখবে। সেকেন্ডলি হচ্ছে আমাদের যে গ্যাংগ্রিন পোর্শনটা রয়েছে, যে গ্যাস গ্যাংগ্রিন কখন দেখতে পাওয়া যায় বা ওয়েট গ্যাংগ্রিন কখন দেখতে পাওয়া যায়, ঠিক আছে, ওয়েট গ্যাংগ্রিন বা হচ্ছে তোমার হচ্ছে কী বলে ড্রাই গ্যাংগ্রিন কখন দেখতে পাওয়া যায়, এই সমস্ত পোর্শনটা একটু দেখে নিও, ঠিক আছে। আর তোমাদের মনে হয় না এই পোর্শন থেকে আর কিছু দেখার দরকার আছে? ওকে, হ্যাঁ, আর একটা যেটা আছে 4 স্টেজ অফ উন্ড হিলিং, তিনটে জিনিস দেখবে, 4 স্টেজেস অফ উন্ড হিলিং, শুধুমাত্র স্টেজগুলো দেখবে যে কোন কোন স্টেজে উন্ড হিলিংটা হচ্ছে, ঠিক আছে। ওকে, নেক্সট আমি চ্যাপ্টার দেখি কী আছে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে ইমিউন সিস্টেম থেকে প্রত্যেকবারে পিবিবিএসসিতে কিন্তু প্রত্যেকবারে কোয়েশ্চেন এসেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোর্শন ইমিউন সিস্টেম, ঠিক আছে। ইমিউন সিস্টেমে প্রথম কথা দেখতে হবে যে সমস্ত ইমিউনিটিগুলো আমাদের আছে, ইনেট ইমিউনিটি বা হচ্ছে তোমার অ্যাডাপটিভ ইমিউনিটি, তার যে ভাগ, সমস্ত ইমিউনিটি ফুল একদম তোমাকে পড়তেই হবে, ইমিউনিটি পড়তেই হবে, ঠিক আছে, পুরোটা একদম ফুল কাভারেজ কিন্তু তোমাকে ইমিউনিটি করতে হবে, কারণ প্রত্যেকবারে কোশ্চেন অলরেডি এসেছে। আচ্ছা, ইমিউনোগ্লোবিউলিন থেকে কী পড়বে? ইমিউনোগ্লোবিউলিন থেকে পড়বে তুমি হচ্ছে মেনলি আইজিজি, কোন মানে এরকম টাইপের, যে কোন ইমিউনোগ্লোবিউলিন প্লাসেন্টা ক্রস করতে পারে, কোনটা হচ্ছে সবথেকে বড় ইমিউনোগ্লোবিউলিন বা ম্যাক্রো অ্যান্টিবডি কাকে বলা হয়, বা কোন ইমিউনোগ্লোবিউলিন আমরা কলোস্ট্রামে পেতে পারি, ঠিক আছে, এই বা অ্যালার্জিক রিয়াকশানের জন্য দায়ী ইমিউনোগ্লোবিউলিনের নাম কি, এই টাইপের যে কোয়েশ্চেনগুলো হয় শর্ট কোয়েশ্চেন, সেইগুলো কিন্তু ইমিউনোগ্লোবিউলিন থেকে আসার সম্ভাবনা খুব বেশি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আর কি পড়বে ইমিউন সিস্টেম থেকে? এডস থেকে অলরেডি আমাদের পিবিএসসিতে কোয়েশ্চেন এসছে, ঠিক আছে। মেনলি এখানে CD4 টি সেল কাউন্টের ওপর বেশি জোর দেবে, ঠিক আছে। এছাড়াও আমাদের কি ফুল ফর্ম কি, ভাইরাসের নাম কি, বা তারপরে হচ্ছে তোমার ধরতে পারো যে কীভাবে ট্রান্সমিশন হয়ে থাকে, ঠিক আছে, এই সমস্ত, বা তোমার ট্রিটমেন্ট কীভাবে করা হয়, ইলাইজার কথার অর্থ মানে ইলাইজা ফুল ফর্ম কি, ঠিক আছে, এই ব্যাপারগুলো একটু তোমরা খেয়াল রাখার চেষ্টা করবে, বোঝা গেল? গুড। আচ্ছা, এখানে আর তোমার মোটামুটি এইগুলো ইমিউন সিস্টেম থেকে এইগুলো পড়লেই মোটামুটি হয়ে যাবে। ইমিউনিটি একদম ফুল, একদম ইমিউনিটি ইজ দ্য 5 স্টার, একদম 5 স্টার একদম তোমার টপিক ফর দ্য JEPBN, এবং ইমিউনোগ্লোবিউলিন কিন্তু ইমিউনোগ্লোবিউলিন এবং হচ্ছে ইমিউনিটি কিন্তু 5 স্টার টপিক। আচ্ছা, আমি এবার হচ্ছে কার্ডিওভাস্কুলারে যাব। কার্ডিওভাস্কুলার একটু বলে দেবো আমি কী আছে, দেখো কার্ডিওভাস্কুলার, ওয়েট, এই ভিডিওটা একটু লং হবে, কারণ দেখো মানে জিনিসটা বলাটা একটু তো অবশ্যই বুঝতে পারছো যে প্রত্যেকটা জিনিস কাভার করাটা, মানে তোমার নর্মাল বোর্ড এক্সামের ব্যাপারটা আলাদা, বোর্ড এক্সামে বলে দেওয়া যায় এই 5টা বড় কোশ্চেন করো, এই 5টা 10টা করলেই হয়ে যাবে, কিন্তু কম্পিটিটিভের ক্ষেত্রে ব্যাপারটা তো সেরকম না। আচ্ছা, প্রথমে দেখো কার্ডিওভাস্কুলার ক্ষেত্রে প্রথম যে জিনিস মনে রাখবে সেটা হচ্ছে তোমার হার্টের অল ডিটেলস বলতে কি, হার্টের সাইজ কত, হার্টের কোন পোর্শনে থাকে, হার্টের ওয়েট কত, ঠিক আছে, তোমার হচ্ছে এই সমস্ত ব্যাপারগুলো, হার্টের লেয়ার সম্বন্ধে অবশ্যই জানবে যে কোন জায়গায় কোন লেয়ার থাকে, পেরিকার্ডিয়াল ফ্লুইডের অ্যামাউন্ট কত, ঠিক আছে, এই সমস্ত ব্যাপারগুলো, বা কোন লেয়ারটা আমাদের পাম্পিং অ্যাকশনের জন্য দায়ী, মায়োকার্ডিয়াম, ঠিক আছে, এই সমস্ত কিন্তু কোশ্চেনগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, প্রত্যেকটা লেয়ার্স কিন্তু ভালো করে পড়বে, কনসেপ্ট আইডিয়া মানে একটা ক্লিয়ার কাট কনসেপ্ট একটা রাখবে। আচ্ছা, হার্টের চেম্বার্স, এগুলো একদম বেসিক জিনিসগুলো সবসময় তোমাকে জানতে হবে। চেম্বার্স, কোন চেম্বারে মানে কি বলে তোমার কোশ্চেন আসতে পারে যে পেরিকার্ডিয়াল ফ্লুইডের, যেমন বললাম 30 ml মতো পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে,
চেম্বার যেমন হচ্ছে তোমার 2 অ্যাট্রিয়াম থাকে, 2 ভেন্ট্রিকল থাকে, অ্যাপেক্স কাকে বলে, বেস কাকে বলে, এই সমস্ত নর্মাল কোয়েশ্চেনগুলো কিন্তু আসতে পারে। তো সেক্ষেত্রে চেম্বারগুলো মনে রাখতে হবে। আচ্ছা, ভালভ মনে রাখতে হবে, হার্ট ভালভ, কোথায় মিট্রাল ভালভ থাকে, কোথায় ট্রাইকাসপিড ভালভ থাকে, এসব ভালভ, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু তোমাকে জানতেই হবে। ঠিক আছে। আচ্ছা, তারপর আর হচ্ছে এইদিকে কন্ডাক্টিং সিস্টেম, মানে আমাদের ন্যাচারাল পেসমেকার কাকে বলা হয়, রিজার্ভ পেসমেকার কাকে বলা হয়, এসএ নোট কতগুলো বিট তৈরি করে, এফি নোট কতগুলো বিট তৈরি করে, এই কন্ডাক্টিং সিস্টেম কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউতে, এক্সাম পয়েন্ট অফ ভিউতে কিন্তু কন্ডাক্টিং সিস্টেম ইম্পর্টেন্ট। আচ্ছা, আর কি? আচ্ছা, আমাদের হার্ট সাউন্ড S1 S2 S3 S4 কখন জেনারেট হয়, S1 কখন হয়, ওয়ান সেট ক্লোজার অফ দ্য কি অ্যাওরটিক ভালভ, যখন আমাদের অ্যাওরটিক ভালভ বন্ধ হয় তাকে কি এসএ নোট, মানে তখন হচ্ছে আমরা S1 পেয়ে থাকি, বা যাকে আমরা লাভ বলি, তাই তো, লাভ আর ডাব যে সাউন্ড হয়, লাভ কখন তৈরি হয়, ডাব কখন সাউন্ড প্রডিউস হয়, এই কিন্তু কোয়েশ্চেনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে। আচ্ছা আচ্ছা, এগুলো প্রত্যেকটা কিন্তু 5 স্টার টপিক, মানে আমাদের JEE-PBN এর জন্য প্রত্যেকটাই কিন্তু হার্ট সাউন্ড লেখা হলো না, হার্ট সাউন্ড প্রত্যেকটাই কিন্তু 5 স্টার টপিক। আর কি হতে পারে? আর হতে পারে তোমার যেটা বলা যেতে পারে যে হার্টের যে টার্মিনোলজিগুলো রয়েছে, যেমন ধরো কার্ডিয়াক আউটপুট কাকে বলা হয়, বা CI কার্ডিয়াক ইন্ডেক্স কাকে বলা হয়, স্ট্রোক ভলিউম কাকে বলা হয়, প্রিলোড কাকে বলা হয়, প্রিলোড তো কোশ্চেন এসছে অলরেডি, প্রিলোড কাকে বলে, আফটার লোড কাকে বলে, ঠিক আছে, বা তোমার স্টার্লিং এফেক্ট কাকে বলা হয়, স্টার্লিং এফেক্ট, ঠিক আছে, স্টার্লিং এফেক্ট কাকে বলা হয়, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কার্ডিয়াক আউটপুট, স্ট্রোক ভলিউম, কার্ডিয়াক ইন্ডেক্স, প্রত্যেকটা টার্মিনোলজি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এক্সামের ক্ষেত্রে কিন্তু আসতে পারে। আর একটা কোয়েশ্চেন আমি তোমাকে বলছি যে কোন জায়গায় কত ব্লাড সাপ্লাই হয়ে থাকে, যেমন ধরো ব্রেনে 15% ব্লাড সাপ্লাই হয় টোটাল কার্ডিয়াক আউটপুটের, এই সমস্তগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে পুরো ওই যে কার্ডিয়াক মানে ধরো আরও পালস প্রেসার কাকে বলে, ঠিক আছে, বা তোমার মিন আর্টারিয়াল ব্লাড প্রেসার কাকে বলে, ঠিক আছে, এই যে পোর্শানগুলো নর্মাল তোমাকে কোয়েশ্চেনে জিজ্ঞেস করতে পারে, বা সেরিব্রাল পারফিউশন প্রেসার সাথে তোমার কি সম্পর্ক, সেরিব্রাল পারফিউশন প্রেসার মানে কি মিন আর্টারিয়াল ব্লাড প্রেসার মাইনাস তোমার ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার, এর যে রিলেশান, এর উপরে কোয়েশ্চেন আসতে পারে, ম্যাথ আসতে পারে। ঠিক আছে, এই পোর্শানগুলো তোমাকে কিন্তু কার্ডিওলজির ক্ষেত্রে মাথায় রাখতেই হবে। ঠিক আছে। কার্ডিয়াক সাইকেলে কি কত সেকেন্ডে কার্ডিয়াক সাইকেল হয়ে থাকে, তার মধ্যে আর্ট্রিয়াল সিস্টোল কতক্ষণ, ডায়াস্টোল কতক্ষণ, যেমন ধরো আর্ট্রিয়াল সাইকেল যদি আমি বলি 0.8 সেকেন্ড হয়ে থাকে, তো তার মধ্যে সিস্টোল কত 0.1 আর 0.7, আর যদি আমি ভেন্ট্রিকুলার ধরি সেক্ষেত্রে 0.3 0.7, এই 0.3 আর 0.5। ওকে, সো এই জিনিসগুলো মনে রাখতে হবে। বা PQRS কখন, মানে যে আর্ট্রিয়াল মানে ডিপোলারাইজেশান কখন হচ্ছে, রিপোলারাইজেশান কখন হচ্ছে, তার জন্য কি ওয়েব তৈরি হচ্ছে, অর্থাৎ PQRS ওয়েব যে তৈরি হচ্ছে, তার সেই ওয়েবের কারণগুলো কী কী, এর উপরে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, আর কি আছে এখানে? বিপি তো বলা হলো। আচ্ছা, ব্লাড ভেসেলের ওপর কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। ব্লাড ভেসেল বলতে কি, ব্লাড ভেসেলের ওপর কেমন টাইপের কোয়েশ্চেন আসতে পারে, যে কার টিউনিকা মিডিয়াটা কার ক্ষেত্রে মোটা হয়, ভেনের ক্ষেত্রে আর হচ্ছে আর্টারির ক্ষেত্রে কী হবে, টিউনিকা মিডিয়াটা কার ক্ষেত্রে মোটা হয়, আর্টারির ক্ষেত্রে মোটা হয়, কারণ আর্টারি কী করে তোমার হচ্ছে একটা হাই ফোর্সে কাজ করে। আর আবার বলতে পারে যে ভালভ আমরা কোথায় দেখতে পাই, বা এটা বলতে পারে যে টিউনিকা এক্সটার্না কার ক্ষেত্রে থিকেস্ট হয়ে থাকে, ভেনের ক্ষেত্রে থিকেস্ট হয়ে থাকে, থিনেস্ট কার ক্ষেত্রে হয়ে থাকে, তোমার আর্টারির ক্ষেত্রে থিনেস্ট হবে, ভালভ দেখতে পাওয়া যায়, ভেনে ভালভ দেখতে পাওয়া যায়, এই সমস্ত কোশ্চেন কিন্তু আসতে পারে। আচ্ছা, এখান থেকে যদি ভালো কোয়েশ্চেন হয় সেক্ষেত্রে তোমাকে মানে আমাদের অ্যাওটার যে ব্রাঞ্চেস রয়েছে, ব্রাঞ্চ অফ অ্যাওটা, আমি যারা পেড ক্লাসে আছো ব্রাঞ্চেস অফ অ্যাওটার আমি একটা ছবি পাঠিয়েছি, তোমরা ওই ছবিটা কিন্তু অবশ্যই দেখে নেবে। আমরা অ্যাডভার্স সিচুয়েশান ধরেই আমরা আমাদের কোচিংয়ে কাজ করি, যে একদম ম্যাক্সিমাম অ্যাডভার্স কন্ডিশান হতে পারে এরকম কোয়েশ্চেন। তো সেক্ষেত্রে ব্রাঞ্চেস অফ অ্যাওটা কিন্তু বিভিন্ন জায়গায় যে সরবরাহ হচ্ছে বা হচ্ছে, তার একটা সুন্দর আমি ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশান তোমাদেরকে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই ওটা দেখে নেবে। ঠিক আছে, তাহলে লেয়ার্স একদম ইম্পর্টেন্ট, পড়ানো হয়ে গেছে। আমরা যারা কোচিংয়ে আছে আমি বলে দিচ্ছি, লেয়ার্স, চেম্বার্স, হার্ট ভালভ, কন্ডাক্টিং সিস্টেম, হার্ট সাউন্ড,
এবং হার্টের যে সমস্ত তোমার টার্মিনোলজিগুলো রয়েছে এবং তোমার সমস্ত যেগুলো বললাম, আর ব্রাঞ্চেস অফ অ্যাওর্টা কিন্তু তোমরা ফর স্পেশাল পারপাস একবার দেখে রাখবে, ঠিক আছে? যেটা ছবিটা পাঠানো হয়েছে, ছবিটা একবার ফলো করে নিও, তাহলেই হবে। আচ্ছা, তারপর কি রয়েছে? সার্কেল অফ উইলস। সার্কেল অফ উইলস, সার্কেল অফ উইলসের ক্ষেত্রে কি, সার্কেল অফ উইলস তো মনে রাখবে যে তোমার কোন জায়গায় কন্ডাক্টিং সিস্টেম সেটা হয়ে থাকে সার্কেল অফ উইলস। সো এটা জানো যে ব্রেনের ক্ষেত্রে একটা আমাদের যে ব্লাড কন্ডাক্টিং সিস্টেম হয়ে থাকে সেটাকে সার্কেল অফ উইলস বলা হয় বা উইলিস বলা হয়, অনেকে যে যেমন টার্মিনোলজি ইউজ করে। ওকে, আচ্ছা আমাদের আর দেখি কোথায় কি আছে। আচ্ছা, এখানে আর কিছু তেমন দেখতে পাচ্ছি না। ব্রাঞ্চেস অফ অ্যাওর্টা তো বললাম। ওকে, আচ্ছা সিভিপি, সিভিপির ক্ষেত্রে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেন্ট্রাল ভেনাস প্রেসার, তাই তো? সেন্ট্রাল ভেনাস প্রেসারে আমি কয়েকটা জিনিস একদম মনে করতে বলেছিলাম আমাদের ব্যাচের স্টুডেন্টদের এবং তোমাদেরকেও বলছি। সিভিপির ক্ষেত্রে তোমাকে মেজারমেন্ট একদম মাথায় ঢুকিয়ে নাও, 2 থেকে 6 mm অফ এইচজি, কোনো কনফিউশনে যাবে না। হয় 3 থেকে 8 এসব কোনো কনফিউশনে যাবে না, এটা অলরেডি নর্থ সেটের কোয়েশ্চেন, তো সেক্ষেত্রে 2 থেকে 6 mm অফ এইচজি এটাই মনে রাখবে, ঠিক আছে? বা আমি বলেছিলাম যে কোন অ্যাক্সিসে আমরা হচ্ছে সিইপি ক্যালকুলেশন করি, ফ্লেবোস্ট্যাটিক অ্যাক্সিসে। কোন অ্যাক্সিসে? ফ্লেবোস্ট্যাটিক অ্যাক্সিসে আমরা ক্যালকুলেশন করে থাকি। বা আমি বলেছিলাম যে সিইপি কখন আমরা করে থাকি, ডিউরিং এক্সপাইরেশন অর ইন্সপাইরেশন, বলেছিলাম এক্সপাইরেশনে ক্যালকুলেট করে থাকি। বা সিইপি সম্বন্ধে যে আমি ছবিগুলো আমি ফ্লেবোস্ট্যাটিক অ্যাক্সিস সম্বন্ধে যা বুঝিয়েছিলাম ওগুলো তোমরা রিভাইজ করে নেবে, আমি ব্যাচের স্টুডেন্টদেরকে বললাম। আর বাকিদের কথা বলি, তোমরা সিবিপি সম্বন্ধে যতটা পারবে ইনফরমেশান কালেক্ট করার চেষ্টা করো। ওকে, কখন যে কত অ্যামাউন্ট হয়ে থাকে, কত কোন অ্যাক্সিসে দেখা হয়, বা যা কিছু ইনফরমেশান তোমরা জানা সম্ভব সেগুলো কিন্তু কালেক্ট করে নিও। ওকে, গুড। আচ্ছা, আর একটা জিনিস যেটা কোয়েশ্চেন আমি রিসেন্টলি টেস্ট সিরিজেও দিয়েছিলাম যে হোয়াট ইজ দ্য আর্লি মার্কার অ্যান্ড হোয়াট ইজ দ্য মোস্ট তোমার সেন্সিটিভ মার্কার। আর্লি মার্কার এমআইয়ের জন্য কি হয়ে থাকে? মায়োগ্লোবিন। অনেকের কনফিউশান ছিল, আমি বারবার বলছি টার্গেট হাই দেখেও নিতে পারো তোমরা। এমআইয়ের ক্ষেত্রে যে তোমার আর্লি মার্কার হয়ে থাকে সেটা হচ্ছে মায়োগ্লোবিন। এবং যদি বলা হয় অ্যাকুরেট কী হবে মার্কার বা মোস্ট অ্যাকুরেটসের ক্ষেত্রে টপ আই, টপের মধ্যে টপটি লেখা আছে, তার মধ্যেও কি আমরা জানি সিআইটি ভাগ করা যায়, তো টপটিকে মানে টপকে, তো টপোনিনের মধ্যে টপোনিন আই হচ্ছে সবথেকে বেস্ট মার্কার। ওকে, গুড। আচ্ছা, সেন্ট্রাল ভেনাস প্রেসার সম্বন্ধে বলে দিলাম। এখানে আর কিছু আছে নাকি এবার দেখে নিচ্ছি আমি। ইসিজি থেকে দেখো, ইসিজি থেকে নর্মাল কয়েকটা জিনিস একটু দেখে রাখবে। ইসিজি থেকে তোমার প্রথম কথা হচ্ছে কিভাবে আমরা ওখান থেকে হার্ট রেট ক্যালকুলেট করতে পারি, হার্ট রেট কীভাবে ক্যালকুলেট করতে পারি ইসিজি থেকে। দ্বিতীয়ত হচ্ছে ইসিজির ক্ষেত্রে আমরা মানে কী বলা হয় যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, হার্টের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, আমরা যদি ইলেকট্রোড তার উপরে প্রেস করি বিভিন্ন নির্দিষ্ট জায়গায়, সেক্ষেত্রে আমরা একটা ইলেকট্রিক অ্যাক্টিভিটি পাবো, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিটাই আমরা ইসিজির মাধ্যমে জানতে পারি, ওই একটা ব্যাপার। আচ্ছা, দ্বিতীয়ত যেটা আমি আগেই একটা বলে দিলাম PQRS যে ব্যাপারটা, যে কখন তোমার কোন জিনিসটা তৈরি হচ্ছে, মানে পি কখন তৈরি হবে, যখন যদি আর্ট্রিয়াল ডিপোলারাইজেশন হয়, বা কিউআরএস কখন হবে, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, বা হচ্ছে টি ওয়েভ কখন হবে, যে যখন হচ্ছে তোমার ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হবে তখন দেখতে পাবে। আর কি দেখবে ইসিজির ক্ষেত্রে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কখন তুমি ওয়াইড এন্ড কিউআরএস কমপ্লেক্স দেখতে পাবে, কখন হচ্ছে পিক টি ওয়েভ দেখতে পাবে, এই সমস্ত ব্যাপারগুলো আর কি, ঠিক আছে? এটা মেনলি তোমরা টার্গেট হাই খুব সুন্দর করে একটা চার্ট দেওয়া আছে, দেখে নিও। টার্গেট হাই ওই চার্টটা একদম ভালো করে ফলো করে নিও। ওই জায়গাতেই কিন্তু মানে নর্থ সেটের খুব ফেভারিট কোশ্চেন, এবং ইভেনচুয়ালি GMCH 2025-এও কিন্তু কোশ্চেন এসেছিলো পিক টি ওয়েভ এবং ওয়াইড এন্ড কিউআরএস কমপ্লেক্স আমরা কি কন্ডিশানে দেখতে পাই, কী কন্ডিশানে? হাইপার ক্যালেমিয়া কন্ডিশানে দেখতে পাই। তো সেক্ষেত্রে এই জায়গাটা কিন্তু ভালো করে ইসিজিটা কিন্তু মেনলি কয়েকটা জায়গা, একটা হচ্ছে ইসিজি পেপারের তোমার স্পিড কত 25 mm/s, তাই তো? ইসিজি থেকে কী করে আমরা পাই, মানে হার্ট রেট ক্যালকুলেট করতে পারি 1500 ভাজিত বা ডিভাইডেড তোমার যতগুলো ছোটো ছোটো ঘর রয়েছে দুটো আর ওয়েভের মাঝে, যত ছোটো ছোটো ঘর রয়েছে
তাকে আমরা মানে 15 থেকে তাকে সেটা দিয়ে ভাগ করব, তাহলে আমরা কী পাবো, হার্ট রেট পেয়ে যাব। বা তুমি যদি বড় ঘর ক্যালকুলেশন করতে যাও, তাহলে আমরা জানি একটা বড় ঘরের মধ্যে 5টা ছোটো ঘর থাকে, তো সেক্ষেত্রে আমি 300 বাই অ্যামাউন্ট অফ দ্য লার্জ কী বলে বক্স বিটুইন 2 ROFs। ওকে, এই সমস্তগুলো একটু মাথায় রাখবে। আচ্ছা, আর আমি যেটা ইসিজির ব্যাপারটা বললাম, ইসিজির ক্ষেত্রে অবশ্যই ওই জিনিসটা মাথায় রাখবে যে কখন কোন ইসিজি দেখতে পাই আমরা, এই জিনিসটা কিন্তু আমাদের কার্ডিওর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এবার ডিজ কন্ডিশনে ঢুকি, তাই এরা ডিজ কন্ডিশনে তো ঢুকেছে। হ্যাঁ, আর একটা জিনিস আমি বলে দিই যে কখন কোন এর জন্য, যেমন সোডিয়াম কী করে, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন করে, তাই তো। এই যে কোন ইলেকট্রোলাইট কেমন প্রভাব ফেলছে, এই ব্যাপারটা কিন্তু একটু খেয়াল রাখবে তোমরা। ওকে, আচ্ছা, অ্যানজিওগ্রাফিটাও দরকার লাগবে না, বাদ দাও। আচ্ছা, এবার হচ্ছে তোমার ডিজ কন্ডিশনের মধ্যে ঢুকি। ডিজের মধ্যে প্রথম যেটা মনে রাখবে সেটা হচ্ছে হাইপার টেনশন নিয়ে আমার বলার কিছু নেই। হাইপার টেনশন একদম ভালো করে পড়তে হবে। হাইপারটেনসিভ ক্রাইসিস কাকে বলে, ম্যালিগন্যান্ট হাইপারটেনশন কাকে বলে, বা তোমার হচ্ছে হোয়াইট কোট হাইপারটেনশন কাকে বলে, বিভিন্ন যে সমস্ত ব্যাপার, কখন কোনটা আমরা যে ড্যাশ ডায়েট দিই, কী দিই, ড্যাশ ডায়েট দেওয়া হয় না, তাই তো। ড্যাশের পুরো কথা কি, ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন, তাই তো। তো ড্যাশ ডায়েট দেওয়া থাকি, বা কোনটা মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, কোনটা নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, এই সমস্তগুলো কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, হাইপার টেনশান থেকে এইগুলো অবশ্যই মনে রাখবে। আর এই রিলেটেড আমি তোমার যদি ফার্মার কথা বলি, ফার্মা যদি আমি পরে বলবো, জাস্ট একবার বলে দিচ্ছি। এখান থেকে তুমি বিটা ব্লকার বা তোমার হচ্ছে এসি ইনহিবিটার, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটার বা ভ্যাসোডাইলেটার, এই সমস্তগুলো কিন্তু ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবে। এমআইয়ে আমি কোনো ইম্পর্টেন্ট পোর্শন বলতেই পারবো না। পুরো এমআই একদম পিবিএসসির জন্য ভেরি ইম্পর্টেন্ট 5 স্টার টপিক। কয়েকটা 5 স্টার টপিক আমি বলে দিচ্ছি। ইসিজি থেকে কিন্তু এই যে কমপ্লেক্সের ব্যাপারগুলো কখন দেখতে পাওয়া যায়, কখন যে পিক টি ওয়েভ, কখন ওয়াইডেন কিউআরএস, কখন হচ্ছে তোমার হচ্ছে এস ওয়েভের উদ্ভব, ইউ ওয়েভের উদ্ভব দেখতে পাওয়া যায়, মানে প্রমিনেন্ট হয়ে থাকে ইউ ওয়েভ, ঠিক আছে। এই সমস্ত ব্যাপারগুলো, বা কখন তোমার এসটি এলিভেশন হয়ে থাকে। এসটি এলিভেশন তো ভেরি ইম্পর্টেন্ট। এসটি এলিভেশন কখন হয়ে থাকে, এমআইয়ের ক্ষেত্রে এসটি এমআই, আরটা কি নন এসটি এলিভেশন এমআই, তাই তো। এই সমস্ত ব্যাপারগুলো বা এই জায়গাটা পোর্শনটা, দ্যাট ইজ দ্য 5 স্টার পোর্শন অফ দ্য পিবিএসসি। কার্ডিয়াক ইন্ডেক্স, কার্ডিয়াক আউটপুট, স্ট্রোক ভলিউম, পালস প্রেসার, মিন আর্টেরিয়াল ব্লাড প্রেসার, বা প্রিলোড, আফটার লোড, স্টার্লিং এফেক্ট, ঠিক আছে। কোন জায়গায় কত পার্সেন্ট শুধু হচ্ছে ব্লাড সাপ্লাই হচ্ছে, বা পিকিউআরএসের ওই যে ওয়েভের ব্যাপারটা, এগুলো কিন্তু 5 স্টার পোর্শন অফ দ্য পিবিএসসি। আচ্ছা, তেমন এমআইয়ের ক্ষেত্রে বলছি, এমআইয়ের ক্ষেত্রে মোটামুটি প্রত্যেকবারেই কোশ্চেন আসে। এমআইয়ের মার্কার থেকে কোশ্চেন আসে। এমআইয়ের তোমার যে সবথেকে বেশি যেটা বলো না, লেফট অ্যান্টেরিয়ার ডিসেন্ডিং আর্টারি, ল্যাড, ঠিক আছে। লেফট অ্যান্টেরিয়ার ডিসেন্ডিং আর্টারি, সবথেকে ব্লকেজ কোন জায়গায় বেশি হয়, লেফট অ্যান্টেরিয়ার ডিসেন্ডিং আর্টারিতে। আচ্ছা, বা তোমার হচ্ছে এখান থেকে আসতে পারে ইসিজির চেঞ্জ কী হতে পারে, ঠিক আছে। বা তোমার কোন মার্কারকে যেটা বলছিলাম টপ আয়ের ব্যাপারটা, ওই ব্যাপারটা থেকে কোশ্চেন আসতে পারে। বা বিভিন্ন যে তোমার সার্জিক্যাল ইন্টারভেনশান করা হয়, ঠিক আছে, যে পিটিসিএ করা হয়, বা তোমার হচ্ছে সিএবিজি করা হয়, ঠিক আছে। এই সমস্ত ব্যাপারগুলো থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। এখানে ফার্মাকোলজি যদি কোশ্চেন বলি, আমরা জানি এখানে একটা কি স্ট্রেপ্টোকাইনেজ ইউজ হয়, তাই তো। স্ট্রেপ্টোকাইনেজ ইউজ হয় অ্যাজ আ থ্রম্বোলাইটিক এজেন্ট হিসাবে কি ইউজ হয়, স্ট্রেপ্টোকাইনেজ, দ্যাট ইজ দ্য অ্যান্টিডোট অফ হোয়াট, বারবার বলা হয়েছিল অ্যান্টিডোট অফ কি, অ্যামিনো ক্যাপ্রোইক অ্যাসিড, ওকে। টিপিসি এর কথা বলা হয়েছিল, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটার, তাই তো, যেটা আমরা তোমার হচ্ছে কি বলা হয়, মিনি স্ট্রোকের ক্ষেত্রেও ইউজ করি, বা এমআইয়ের ক্ষেত্রেও ইউজ করি যদি কোনো জায়গায় কোনো ক্লটিং থাকে, তাই তো, ব্লাড ক্লটিং থাকে, থম্বাস বা ইম্বলিজম যাই বলো না কেন, সেগুলো থাকে, সেগুলোকে ক্লিয়ার করতে আমাদের লাগে। ওকে, আচ্ছা। অ্যানজাইনা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুব কম। অ্যানজাইনা থেকে কোশ্চেন আসে, কিন্তু ভালো এক্সামে আসে।
অ্যাঞ্জাইনা থেকে খুব ভালো ভালো কোয়েশ্চেন তৈরি হয়, ঠিক আছে। এগুলো আশা করি আমি সিপিবিএসসির ক্ষেত্রে অ্যাঞ্জাইনা একটু কম ইম্পর্টেন্স দিতে পারো, ঠিক আছে, কম ইম্পর্টেন্স দিতে পারো। ওকে ওকে আচ্ছা, আর কি কনজেস্টিভ হার্ট ফেলিওর সিএইচএফ বা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, কার্ডিয়াক ফেলিওর ক্ষেত্রে এলভিএফ আরভিএফের কি তোমার ইন্টারভেনশানগুলো হয়, মানে মেনলি আমরা কি দেখতে পাই সেইগুলো একটু মনে রাখো, যে কোথায় আমরা যেমন আমরা একটা এক্সাম্পল বলছি যে অ্যাঙ্কেল ইডিমা, যাকে বলা হয় যে আরভিএফের ক্ষেত্রে একদম ফার্স্ট সাইন, ঠিক আছে, বা যেগুলো মেনলি রেসপিরেটরি প্রবলেম, একটা জেনারেল কথা যদি বলি যে রেসপিরেটরি যদি প্রবলেম হয় সেক্ষেত্রে পালমোনারি কনজেশন বলো বা ক্র্যাকেল সাউন্ড বলো বা লাইক পালস, যাকে আমরা কি বলি ওটাকে অল্টারেন্স, পালস অল্টারেন্স বলো, এই সমস্ত ব্যাপার কোথায় দেখতে পাওয়া যায়, এলভিএফের ক্ষেত্রে দেখতে পাবে। বা অপর দিকে তুমি যদি অ্যাসাইটিস বলো বা লিভারের কোনো প্রবলেম যেগুলো হয় সেইগুলো তুমি দেখতে পাবে, কিন্তু কার ক্ষেত্রে রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর ক্ষেত্রে। এই জিনিসগুলো কিন্তু বেসিক জিনিসটা কিন্তু অবশ্যই তোমাকে কনজেস্টিভ হার্ট ফেলিওর ক্ষেত্রে মনে রাখতে হবে। কনজেস্টিভ হার্ট ফেলিওর কিন্তু পিবিএসসির 5 স্টার টপিক। ওকে, এখানে যদি ফার্মার কথা বলো, ফার্মা হচ্ছে আমাদের ডিগক্সিন, ডিগক্সিন একদম মাথার মধ্যে ঢুকিয়ে দাও। ডিগক্সিনের কী হবে বলা হয়েছিল তো, ডিজিবাইন্ড, ডিজিবাইন্ড হচ্ছে কি এর অ্যান্টিডোট। এবং তোমার হচ্ছে ডিগক্সিন কোন টাইপের ড্রাগ, ডিজিটালিস, কোন গ্রুপ অফ ড্রাগ, ডিজিটালিস গ্রুপ অফ ড্রাগ, এইগুলো কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে। শক থেকে আপাতত পোস্ট বেসিকে নর্মাল শকের সিমটম যেমন হচ্ছে কোল্ড ক্যামি স্কিন দেখতে পাওয়া যায়, এই সমস্ত একদম বেসিক লেভেলের কোয়েশ্চেন এসছে আপাতত। শকটা আপাতত আমার মনে হয় যে জাস্ট তুমি নামগুলো, বিভিন্ন নাম হয় যে শকের, মানে যে শকের ক্লাসিফিকেশান হয় না, তো ক্লাসিফিকেশানে বিভিন্ন দেখবে বিভিন্ন টাইপের নাম হয়ে থাকে। যেমন যদি আমি বলি হাইপোগ্লাইসেমিক শক, ঠিক আছে, হাইপোগ্লাইসেমিক শক, সেক্ষেত্রে তাকে ইনসুলিন শক বলা হয়, ঠিক আছে। যেমন ধরো তোমার অ্যানাফাইলেটিস শক কিসের জন্য হয়ে থাকে, টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু শক থেকে পড়বে। শকটা জাস্ট একটু মাইল্ডলি একটু সারফেস থেকে পড়ার চেষ্টা করবে, ঠিক আছে, খুব বেশি ডিপে যাওয়ার দরকার নেই বলেই আমার মনে হয়, ঠিক আছে। আর একটা যেটা বলতে ভুলে যাচ্ছিলাম, প্যারাসিম্প্যাথেটিক ব্যাপারটা, মানে যত ভেগাস নার্ভ, যদি ভেগাস নার্ভ স্টিমুলেশন হয় সেক্ষেত্রে হার্ট রেট বাড়বে আর কমবে, কী হবে, হার্ট রেট বাড়বে আর কমবে, হার্ট রেট কমবে, তাই তো, যাকে আমরা আয়নোট্রপিক, আচ্ছা আয়নোট্রপিক আর ক্রোনোট্রপিক যেটা আমরা ক্লাসে বলেছিলাম, আমি ক্লাসের স্টুডেন্টদের বলছি, আয়নোট্রপিক আর ক্রোনোট্রপিক এফেক্ট যা আমার বোঝানো হয়েছিল সেটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু খেয়াল রাখবে, ওখানটা কিন্তু ইম্পর্টেন্ট আমার মতে, ঠিক আছে। আয়নোট্রপিক বা ক্রোনোট্রপিক যে সমস্ত এজেন্ট রয়েছে তারা কিন্তু অবশ্যই এই চারের ব্যাপারটা, হার্ট রেটের কি এফেক্ট ফেলছে বা আমাদের কী বলে কার্ডিয়াক মাসেল কন্ট্রাকশনে কী এফেক্ট ফেলছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে ওকে তারপর হচ্ছে আমাদের কার্ডিয়াক ডিসঅ্যারিথমিয়া থেকে দেখো, ডিসঅ্যারিথমিয়া থেকে এখন পর্যন্ত আমাদের পোস্ট বেসিকে তেমন কোনো কোয়েশ্চেন আসে না, ঠিক আছে। এখানে শুধু একটাই মনে রাখবে, কার্ডিওভার্সন আর আমাদের ডিফাইব্রিলেশন, এই দুটোর একটু কনসেপ্ট রাখার চেষ্টা করবে, তাহলেই হবে। কার্ডিওভার্সন এবং ডিফাইব্রিলেশন এই দুটোর কনসেপ্ট রাখার চেষ্টা করবে। ওকে আচ্ছা, আমাদের তারপর কি বাকি রইল বলতো, হার্ট ব্লকের ক্ষেত্রে দেখো মবিজ 1, মবিজ 2, ঠিক আছে। মবিজ 2 কার মধ্যে পড়ে, মানে কোন টাইপের ডিগ্রির মধ্যে পড়ে, সেকেন্ড ডিগ্রির মধ্যে পড়ে। মবিজ 1 আর মবিজ 2 হচ্ছে সেকেন্ড ডিগ্রি এই ব্লকের মধ্যে পড়ে। থার্ড ডিগ্রি এই ব্লককে কী বলা হয়, কমপ্লিট হার্ট ব্লক, কী বলা হয়, কমপ্লিট হার্ট ব্লক কাকে বলা হয়, থার্ড ডিগ্রি হার্ট ব্লককে বলা হয় কমপ্লিট হার্ট ব্লক। বা কর পালমোনালে কাকে বলা হয়, ঠিক আছে। এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু একটু খেয়াল রাখার চেষ্টা করবে কর পালমোনালে। এবং পেড স্টুডেন্টদের জন্য বলছি, পেড ব্যাচের জন্য বলছি, কর পালমোনালে আমি অলরেডি খুব ভালো করে তোমাদের ব্রিদিং মানে রেসপিরেটরি সিস্টেমে পড়িয়েছি, একবার দেখে নিও। ওকে আচ্ছা আচ্ছা, এখানে আর একটা জায়গা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আর্থ্রোস্ক্লেরোসিস কী কী ডিপোজিশনের জন্য হতে পারে, তার জন্য কি এফেক্ট করতে পারে, ঠিক আছে। বা যদি আমি কোশ্চেনটা এরকম দিই, আর্থ্রোস্ক্লেরোসিসের জন্য আফটার লোডে কী এফেক্ট পড়বে, আর্থ্রোস্ক্লেরোসিসের জন্য আফটার লোডে কী এফেক্ট পড়বে,
ঠিক আছে, আমি জাস্ট একবার বইটাকে আমি শুধু টপিকগুলো একবার দেখে নিচ্ছি, আমার জানি না ভেতরে কি কন্টেন্ট আছে, মোটামুটি তো মনে আছে যে কী কী কন্টেন্ট আছে না আছে, সবই পড়ানো যেহেতু আমাদের। তো আচ্ছা, অ্যাকিউট রিউম্যাটিক ফিভার এআরএফ একদম 5 স্টার টপিক, 5 স্টার টপিক, পিবিএসসির 5 স্টার টপিক এআরএফ অ্যাকিউট রিউম্যাটিক ফিভার। মডিফাইড জোনস ক্রাইটেরিয়া কিসের মধ্যে মানে কী এর মধ্যে আসে, কোনটা মাইনর ক্রাইটেরিয়া, কোনটা মেজর ক্রাইটেরিয়া, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু অ্যাকিউট বা তোমার ব্যাকটেরিয়ার নাম কি, গ্রুপে বিটা হিমোলাইটিস স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার জন্য হয়ে থাকে, এক্ষেত্রে ইএসআর ভ্যালু কী হয়, ইলিভেটেড হয়, তোমার সি রিঅ্যাক্টিভ প্রোটিনের ভ্যালু কী হয়, ইলিভেটেড হয়, এই সমস্ত ব্যাপারগুলো একদম, বা ম্যানেজমেন্টে বেড রেস্টের ম্যানেজমেন্ট যেটা হয়ে থাকে, সেই যেই জায়গাগুলো রয়েছে আমাদের অ্যাকিউট রিউম্যাটিক ফিভারের একদম মাথার মধ্যে ঢুকিয়ে নেবে। ওকে, আচ্ছা, আর একটা বলি, আর একটা কোশ্চেন আমি দেখেছিলাম আরআরবিতে দেখেছিলাম 2019 মনে হয় পেপারে এসছে, আরআরবি 2019 মনে হয় পেপারে এসছে, আমার খেয়াল নেই। সেক্ষেত্রে তোমরা একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে, রেনল্ড ডিজিজ এর অপর নাম কি, সরি রেনল্ড ডিজিজ এবং বার্জার ডিজিজ, আমি ভুল বললাম, বার্জার ডিজিজের অপর নাম কি, কী নাম, থ্রম্বোঅ্যাঞ্জাইটিস অবলিটারেন্স, অবলিটারেন্স। এটা কিন্তু আমাদের আরআরবির এক্সামে এক বছর এসেছিল, মনে হয় 2019, আমার খেয়াল নেই, একবার তোমরা দেখে নিও। ওকে, সো এই জায়গাগুলো মোটামুটি আমাদের পড়তে হবে। আর একটা জায়গা পড়তে হবে কি, যে আমাদের কি সাইন, নামটা ভুলে গেলাম, হোম্যান সাইন আমরা কোথায় কোথায় দেখতে পাই, ডিবিটির ক্ষেত্রে দেখতে পাই, থ্রম্বোফ্লেবাইটিসের ক্ষেত্রে দেখতে পাই, এই ব্যাপারটা কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করবে, ঠিক আছে। আমি একটা তোমাদের জিনিস আমি বলে দিই, ভাস্কিউলার ডিজিজ, অনেকে ভাস্কিউলার ডিজিজ সম্বন্ধে প্রবলেম রয়েছে অনেকের। ভাস্কিউলার ডিজিজ দেখো, আমি খুব একটা যদি নর্মাল একটা ক্লাসিফিকেশান, আমি খুব আমার নিজের মতো ক্লাসিফিকেশান বলছি, এটা কোনো বইয়ে কথা বলছি না। দেখো, আর্ট্রিয়াল, ভেনাস আর বোথ। অ্যাট্রিয়ালের ক্ষেত্রে কী হয়ে থাকে, বার্জার ডিজিজ বা রেয়ন ডিজিজ। ভেনাসের ক্ষেত্রে কি, থ্রম্বোফ্লেবাইটিস, ডিভিটি। বোথের ক্ষেত্রে কি, ডিআইসি অ্যানিউরিজম। এই জিনিসটা একটু বলে রাখলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। আমি বলছি না এটা কোনো একদম স্ট্রিক্টলি ফলো হয়, আমি কিন্তু বলছি না, এটা জাস্ট মনে রাখার জন্য তোমরা ইউজ করতে পারো কোন জায়গায় কি প্রবলেম হচ্ছে। সো এইগুলোই মোটামুটি কার্ডিওলজির ক্ষেত্রে মোটামুটি এইগুলো কভার আপ করলেই মোটামুটি গুড। ওকে, আচ্ছা, নাও উই আর মুভিং ফরওয়ার্ড টু দ্য যেগুলো লার্জেস্ট, মানে যেগুলো বেশ লং টপিক, সেইগুলো আমি আগে শেষ করার চেষ্টা করছি। নাও জিআই আমি যাচ্ছি। জিআই তোমরা জানো একটা জিআই একটা লম্বা টপিক একটা, তাই তো। ফার্স্ট দেখো, জিআইয়ের ক্ষেত্রে তোমাদেরকে প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে তোমার বিভিন্ন লেয়ার্সগুলো, যেগুলো জিআই ট্র্যাক্টে বিভিন্ন লেয়ার আছে, যেমন সেরোসা, মাস্কুলারিস, সাবমিউকোসা, মিউকোসা। এর মধ্যে বিভিন্ন ধরনের তোমরা জানো অনেকেই যে বিভিন্ন ধরনের অরব্যাক প্লেক্সাস বা মায়ান্টিক প্লেক্সাস, মেজনার প্লেক্সাস, এই টার্ম সম্বন্ধে তোমরা দেখেছো। তো এই টার্ম সম্বন্ধে যে বিভিন্ন নার্ভ প্লেক্সাসগুলো আছে, মেনলি 2 টাইপস নার্ভ প্লেক্সাস রয়েছে, সেই নার্ভ প্লেক্সাসগুলো সম্বন্ধে তোমাদেরকে জানতে হবে কোন নার্ভ প্লেক্সাস কোন জায়গায় থাকে। ওকে, ফার্স্টলি এটা দেখে নিও একটু। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যদি বলি আমি টিথের ক্ষেত্রে, টিথ একটু ভালো করে দেখবে। টিথ কিন্তু আমাদের পিবিএসসির ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পোর্শন, এবং লেয়ার্সও কিন্তু লেয়ার্সের মধ্যে মেনলি নার্ভ প্লেক্সাস যেটা রয়েছে, বা তোমাকে বলতে পারে যে বাইরে থেকে ভেতরে যে সমস্ত লেয়ারগুলো, সেরোসা, মাস্কুলারিস, মিউকোসা পরপর তোমাকে সাজাতে বলতে পারে। বা টিথের যেটা পার্মানেন্ট টিথ বা ডেসিডুয়াস টিথ বা যাকে আমরা মিল্ক টিথ বলি, বা উইস্ট্রম টিথ রয়েছে, বিভিন্ন যে সমস্ত টিথের ব্যাপারগুলো আছে। বা তোমার আরও কোয়েশ্চেন দিতে পারে যে সবথেকে বডির সবথেকে কী বলে হার্ডেস্ট সাবস্টেন্সের নাম কি, এই রকম টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা একটু কভার করার চেষ্টা করবে টিথ রিলেটেড। আচ্ছা, আর আমি বলে দিচ্ছি তোমাদেরকে আর কি পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, আর তোমাকে যেটা দেখতে হবে তোমাদেরকে সেটা হচ্ছে
স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে কী দেখবে, সবথেকে লার্জেস্ট স্যালাইভারি গ্ল্যান্ডের নাম কি? প্যারোটিড গ্ল্যান্ড। আচ্ছা, প্যারোটাইটিস কাকে বলা হয়? মাম্পসকে বলা হয় প্যারোটাইটিস। বা তোমরা দেখবে যে এর বিভিন্ন ডাক্ট হয়, স্টেন্স অ্যান্ড ডাক্ট হয়ে থাকে, ঠিক আছে? স্টেন্স অ্যান্ড ডাক্ট হয়ে থাকে তো নাকি? ডাক্টের নাম কি? স্টেন্স অ্যান্ড ডাক্ট। আচ্ছা, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের ডাক্টের নাম কি? হোয়াটন্স ডাক্ট। বা তোমার হচ্ছে সাবলিঙ্গুয়াল নাম হচ্ছে ডাক্ট অফ রিভিনাস, ঠিক আছে? এই সমস্ত ডাক্টের নামগুলো কিন্তু একটু অবশ্যই খেয়াল রাখবে। এবং সবথেকে বড় স্যালাইভারি গ্ল্যান্ডের নাম কি? কোন স্যালাইভারি গ্ল্যান্ড বেশি পরিমাণে তোমার কি বলে মিউকাস সিক্রেশন করে? এই সমস্ত মিউকাস নয়, মানে তোমার কি বলে স্যালাইভারি সিক্রেশন করে, সেই সমস্ত ব্যাপারগুলো কিন্তু একটু মাথায় তোমরা রাখবে, ঠিক আছে? বা অ্যামাউন্ট অফ দ্য স্যালাইভা, সাইলোরিয়া কাকে বলা হয়, ঠিক আছে? এই সমস্ত টার্মিনোলজি সম্বন্ধে একটু জ্ঞান রাখার চেষ্টা করবে, কারণ এগুলো মোটামুটি দেখলেই হয়ে যাবে। আচ্ছা, টাংয়ের যেটা কোয়েশ্চেন আসে, টাং থেকে মেনলি যে কোয়েশ্চেনটা আসে যে টেস্ট বার্ড, কোন জায়গায় কোন টেস্ট বার্ড থাকে, যেটা যেই MSCN পেপারেও তুমি দেখতে পাবে এবং যেই PBN পেপারেও দেখতে পাবে, ঠিক আছে? সো টাং ইজ দ্য 5 স্টার টপিক ফর দ্য তোমার হচ্ছে টাং, কেন টাং, টিথ, স্যালাইভা সবগুলো হচ্ছে 5 স্টার টপিক অফ দ্য PBSC। ওকে, আচ্ছা, ইসোভেগাসের মধ্যে তোমাকে দেখবে ইসোভেগাসের লেন্থটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইসোভেগাসের লেন্থ কত হয়? 25 সেন্টিমিটার হয়ে থাকে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, স্টোমাকের ক্ষেত্রে দেখো, স্টোমাক সম্বন্ধে বলার কিছু নেই, স্টোমাকের লেয়ারগুলো সম্বন্ধে তোমাকে জানতে চাইতে পারে। বা সবথেকে যেটা ইম্পর্টেন্ট স্টোমাকের ক্ষেত্রে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, লাইক আমি এক্সাম্পল অ্যাকর্ডিং বলছি, লাইক তোমার বলতে পারে যে পাইলোরি স্ফিংটার সম্বন্ধে আমি কয়েকটা জিনিস সম্বন্ধে তোমাকে মেনশন করে দিতে চাইছি। স্টোমাক কিন্তু 5 স্টার টপিক, একদম 5 স্টার টপিক ফর জেই পিবিএন। সো স্টোমাককে কিন্তু এক্সট্রা তোমরা ইম্পর্টেন্স দেবে। পাইলোরি স্ফিংটার কাকে কোথায় দেখতে পাওয়া যায়, বা তোমার হচ্ছে যে পার্টগুলো রয়েছে না, কার্ডিয়াক, ফান্ডাস, বডি, পাইলোরাস, এই পার্টগুলোর ব্যাপারটা। বা সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেলস, কোন সেল কী ক্ষরণ করে, চিপ সেল কী ক্ষরণ করে, প্যারাইটাল সেল কী ক্ষরণ করে, মিউকাস নেক সেল কী ক্ষরণ করে, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু অবশ্যই দেখবে। এবং আমাদের পেট ব্যাচের ক্ষেত্রে বলছি, যা তোমাদের স্টোমাক সম্বন্ধে আরও অনেক ইনফরমেশান দেওয়া আছে, 20-25 মিনিট শুধুমাত্র স্টোমাকের ওপরেই বলা আছে। তো সেই স্টোমাকের ব্যাপারটা কিন্তু ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে। ওকে, সো স্টোমাক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য পয়েন্ট অফ ভিউ অফ দ্য ভেরিয়াস সেল। কোন সেল কোন জায়গা থেকে কী সিক্রেশন করছে সেইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো স্টোমাকে কিন্তু এই সেলস পোর্শনটা কিন্তু বেশি গুরুত্ব আরোপ করতে হবে। আচ্ছা, আমাদের স্মল ইন্টেস্টাইন থেকে সব থেকে যেটা ইম্পর্টেন্ট জায়গা স্মল ইন্টেস্টাইনে, যেটা থেকে বারবার কোয়েশ্চেন এসেওছে, সেটা হচ্ছে আমাদের কি অ্যাম্পুলা অফ ভাটার, বা যাকে আমরা স্ফিংটার অফ বডির কথা আমরা জানি, ঠিক আছে? এই স্মল ইন্টেস্টাইন থেকে এই পোর্শনটা কিন্তু একদম বিভিন্ন জায়গায় বারবার এসছে। তো স্ফিংটার অফ বডি বা ওটাই, বা অ্যাম্পুলা অফ ভাটার, এই পোর্শনটা, বা হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলা, যাই নাম বলো না কেন, তো এই পোর্শনটা কিন্তু একটু বেশি গুরুত্ব আরোপ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, গুড। লার্জ ইন্টেস্টাইন সম্বন্ধে অতটা দরকার নেই। মাসকুলার লেয়ার তো আমি বললাম পড়তে, অবশ্যই পড়বে। আচ্ছা, এখানে আর ডাইজেস্টিভ সিস্টেম, প্রসেস। আচ্ছা, এখান থেকে যেটা পড়বে সেটা যেটা অলরেডি কোয়েশ্চেনও আছে, যে বিভিন্ন এনজাইম, ধরো তোমার হচ্ছে কি বলা যায়, যে প্যানক্রিয়াসে কোন এনজাইম ক্ষরণ হয়, এনজাইম মানে অল টাইপের এনজাইম, সিসিকে, পিজেড, বা তোমার গ্যাস্ট্রিন হরমোন, ঠিক আছে? হরমোনের ব্যাপার, হরমোন যে সমস্ত গ্যাস্ট্রিন হরমোন বলো, বা সিসিকে, পিজেড, ঠিক আছে? বা তোমার হচ্ছে আরও আছে তোমার সিক্রেটিন হরমোন, ঠিক আছে? অল টাইপের যে হরমোনগুলো আমি অলরেডি একটা টপ 10 সিরিজে পড়িয়েছিলাম, এবং যারা পেট ব্যাচে আছে তারা তো হরমোন সম্বন্ধে দেখেওছো। তো এই হরমোন সম্বন্ধে কিন্তু তোমাদেরকে জানতে হবে যে কোন হরমোন গ্যাস্ট্রিক সিক্রেশনকে বাড়াচ্ছে, কোন হরমোন গ্যাস্ট্রিক সিক্রেশনকে কমাচ্ছে। এই জায়গাটা কিন্তু একটু ইম্পর্টেন্ট ফর দ্য জিআই। আচ্ছা, এখান থেকে তোমার কোয়েশ্চেন বলতে ক্যান্ডিডিয়াসিস সম্বন্ধে কোয়েশ্চেন আসতে পারে। যে ডিজের মধ্যে ঢোকার আগে আমি আর দেখে নিই আর কোনো কিছু ব্যাপার আছে কি না। অ্যাপেন্ডিক্সের তোমার কি বলা হয় পজিশান সম্বন্ধে কিন্তু জানতে পারে। আর প্যানক্রিয়াস, যেটা তোমার হচ্ছে মিক্সড গ্ল্যান্ড হিসাবে কাজ করে, এটার উপর জানতে পারে। আর এনজাইম তো বললাম যে প্যানক্রিয়াটিক এনজাইম কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
প্যানক্রিয়াটিকের যে টিপসিনোজেন কীভাবে কাইমোটিপস মানে তোমার টিপসিনে পরিণত হচ্ছে, ঠিক আছে, পুরো ব্যাপারটা ফ্যাট ডাইজেস্টিং এনজাইম বা লিপোলাইটিক এনজাইম কাকে বলা হয়, ঠিক আছে, কার্বোহাইড্রেট ডাইজেস্টিং এনজাইম কি, বা লিভার সম্বন্ধে, লিভারের যে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা আমি বলি লিভারের সম্বন্ধে, হেপাটোসাইট সেল বা এখানে যে কুফার সেল দেখতে পাওয়া যায়, ঠিক আছে, বা তোমার হচ্ছে হেপাটিক যাকে আমরা বাইলারি ট্রায়াড বলি, বাইলারি ট্রায়াড বলে থাকি না, যে তিনটে জিনিস নিয়ে একটা ট্রায়াড তৈরি করে, ঠিক আছে, ওই ট্রায়াডের ব্যাপারে কোন কোন জিনিস রয়েছে, ওকে, এইগুলো একটু মাথায় রাখবে। গল ব্লাডারের কী কাজ, গল ব্লাডারের কী কাজ এবং হেপাটিক মানে লিভারের কাজ সম্বন্ধে তো পিবিএসসি একদম ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট টপিক, যে লিভার কোন কোন হরমোনকে স্টোরেজ করছে, ঠিক আছে, বা লিভারের আরও কী কী কাজ হতে পারে, কুফার সেলের কী কাজ, এই সমস্তগুলো কিন্তু তোমাদের আসে। পোর্টাল টায়ার্ড সম্বন্ধে কিন্তু অবশ্যই মাথায় রাখবে, পোর্টাল টায়ার্ডের মধ্যে কে আসে, পোর্টাল টায়ার্ড, ঠিক আছে, গুড। আচ্ছা, গল ব্লাডার সম্বন্ধে বললাম। আচ্ছা, এবার ডিজিজ সম্বন্ধে আসিস। ডিজিজের মধ্যে প্রথম যে ডিজিজের কথা আমি বলছি, যেটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিজিজ, দ্যাট ইজ দ্য পেপটিক আলসার। দিস ইজ দ্য 5-star টপিক। পেপটিক আলসার ইজ দ্য 5-star টপিক ফর দ্য JEPBN। JEPBN 5-star টপিক, একদম কোনো কিছু বাদ দেবে না। যে যে তোমার জলিনগার ইলিনজান বলো, বা যে কার্লিং আলসার, কাসিং আলসার, বা তোমার হচ্ছে সার্জিক্যাল যে বিলরোথ 1 কাকে বলে, বিলরোথ 2 কাকে বলে, ঠিক আছে, বা তোমার ডাম্পিং সিনড্রোম থেকে কোশ্চেন আমি দিয়েছিলাম টেস্ট সিরিজে, ডাম্পিং সিনড্রোম কাকে বলে, বা এখানে যে মেডিকেল ম্যানেজমেন্টগুলো রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম মানে কি বলবো, যে অলরেডি পিবিএসসিতে অলরেডি কোশ্চেন এসছে, এখান থেকে তোমরা দেখেছো যে তোমার H2 রিসেপ্টার ব্লকার, বা তোমার হচ্ছে যেটা প্যান্টোপ্রাজল সোমাপ্রাজলটা কী বলে না, প্রোটন পাম্প ইনহিবিটার, বা তোমার হচ্ছে অ্যান্টিবায়োটিক্স ইউজ হয়, ঠিক আছে, ট্রিপল থেরাপি কাকে বলা হয়, ট্রিপল থেরাপি কাকে বলা হয়, ওকে, এই সমস্ত ইম্পর্টেন্ট জায়গাগুলো কিন্তু তোমরা একবার খেয়াল করে নেবে, ঠিক আছে। হয়তো অনেকটা ব্রড বলছি, দেখো ব্রড বলতেই হবে এমনটা নয়, এটা কোনো তোমার এক্সাম নয়, তো যে বোর্ডের এক্সাম নয় যে তোমার 4টে জায়গা বলে দিলাম যে হয়ে গেল, কিন্তু এরকম তো ব্যাপার নয়, এটা কম্পিটিটিভ মানে এরকমই, তোমাকে একদম মাইনিউট যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর এখানের মধ্যে আমি বলি, দেখবে এই যে এই টার্মিনোলজিগুলো ইসোফেগাসের মধ্যে জাস্ট কয়েকটা টার্মিনোলজি মাথায় রাখবে, ডিসফেজিয়া, বা তোমার ডিসপেপসিয়া, বা তোমার হচ্ছে অ্যাকাইলেসিয়া, ওডাইনোফেজিয়া, ঠিক আছে, এই টার্মিনোলজি কিন্তু মাথায় রাখবে। এখানে আরেকটা যেটা বলা হয়নি, পাইলোরি, হেলিকোব্যাক্টার পাইলোরি, ঠিক আছে। তোমরা এটা পড়তে পারো, জিআরডি সম্বন্ধে অত জানার দরকার নেই, এগুলো আমাদের লাগবে না অতটা। অ্যাপেন্ডিসাইটিস কিন্তু আমাদের পোস্ট বেসিকের একদম কী বলবো প্রাইম টপিক, ঠিক আছে, অ্যাপেন্ডিসাইটিস একদম প্রাইম টপিক, একদম কী বলা হয়, একদম স্টার্ট টপিক আর কি। তো অ্যাপেন্ডিসাইটিস থেকে বিভিন্ন যে সমস্ত সাইন আছে, সমস্ত টাইপের সাইন আমরা সাইনের আমাদের হচ্ছে পেট ব্যাচে একটা সাইনের সমস্ত অ্যাপেন্ডিসাইটিস যে সমস্ত সাইন দেখতে পাওয়া যায়, অ্যারন সাইন বা যেগুলো যা আছে, আমি সমস্ত রবসিক সাইন জানো তোমরা, তো সব সাইনের আমি একটা নিউমোনিক্স বলে দিয়েছিলাম, তো সেই সাইনের নিউমোনিক্সটা অবশ্যই তোমরা কিন্তু পেট ব্যাচে যারা আছো অবশ্যই কিন্তু খেয়াল রাখবে। এবং বাকিদের বলছি অ্যাপেন্ডিসাইটিস সমস্ত প্রকার সাইন এবং তোমার যে ম্যাকবার্নিস পয়েন্টের বলো, বা এখানে কি তোমার স্পেশাল কিছু কমপ্লিকেশান দেখতে পাওয়া যায়, সেই সমস্ত কিন্তু অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। এছাড়াও তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে কোনটা, যে আইবিডি তোমরা বাদ দিতে পারো আপাতত, মানে বাদ দিতে বলতে কি, মানে তোমরা পড়বে বাট অতটা দরকার নেই। হাইপার পাইলোরিক স্টেনোসিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাইপার পাইলোরিক স্টেনোসিস ইজ আ স্টার্ট টপিক অফ দ্য পিবিএসসি। প্রজেক্টাইল ভমিটিং বলো, নন বিলিয়াস ভমিটিং বলো, বা এই যে এখানে কী কী ম্যানেজমেন্ট আমরা করতে পারি, ঠিক আছে, বা তোমার হচ্ছে বিভিন্ন সাইন দেখতে পাওয়া যায়, এক্ষেত্রে পাইলোরিক স্টেনোসিসের ক্ষেত্রে বিভিন্ন টাইপের সাইন দেখতে পাওয়া যায়, অলিভ মাস দেখতে পাওয়া যায়, ঠিক আছে, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু তোমরা হাইপার পাইলোরিক স্টেনোসিস সম্বন্ধে কিন্তু অবশ্যই তোমাদেরকে এইচপিএস সম্বন্ধে কিন্তু অবশ্যই তোমাদেরকে মেমোরাইজ করতে হবে, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য পিবিএসসি 5-star টপিক, ওকে। আচ্ছা,
আর তোমাদের এখানে আচ্ছা হ্যাঁ, পোর্টাল হাইপারটেনশানে কী কী কমপ্লিকেশান হতে পারে, অ্যাসাইটিস আর যে আমাদের কী বলা হয় ইসোফেজিয়াল ইসোফেজিয়াল ভেরিসেস, ঠিক আছে, যেখানে স্যাঙ্গেস্টেন ব্ল্যাকমোরে টিউব করা হয়। এবং স্যাঙ্গেস্টেন ব্ল্যাকমোরে টিউব সম্বন্ধে আমি আমাদের পেড ব্যাচে অনেক কিছু বলা হয়েছে। স্যাঙ্গেস্টেন ব্ল্যাকমোরে টিউব সম্বন্ধে একটু তোমরা কিন্তু দেখে নিও অবশ্যই। তো সেক্ষেত্রে তোমাদের পোর্টাল হাইপারটেনশান কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, বাকি হেপাটিক এনসেফালোপ্যাথি, দেখো আমি এই জায়গাটা একটা জিনিস অ্যাডিশান করতে চাই, সেটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস তো তোমরা পড়লে অবশ্যই পড়বে, প্যানক্রিয়াটাইটিসের পরে আসছি আমি। ওয়েট এক সেকেন্ড। আচ্ছা, সিরোসিস অফ লিভার সম্বন্ধে একটু বলে দিই, তাহলে আমি ওই জায়গাটা চলে আসতে পারবো। সিরোসিস অফ লিভার, সিরোসিস অফ লিভারে কী পড়তে হবে, সিরোসিস অফ লিভারের মেন ইটিওলজি, অ্যালকোহল, যে তোমরা ইনটেকটা জানো, অ্যালকোহল ইনটেক হচ্ছে একদম মেন একটা মেজর কজ। তো এখানে এছাড়াও বিভিন্ন জিনিসপত্র দেখতে পাওয়া যায়, ফেটার হেপাটাইটিস দেখতে পাওয়া যায়, ঠিক আছে, বা অ্যাস্ট্রেসিস যাকে দেখতে পাওয়া যায়, যাকে আমরা কী বলি, এটা ওয়ান টাইপ অফ মানে কি এটা নন রিদমিক মুভমেন্ট দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে। এবং এখানে তোমার যে এসজিপিটির ব্যাপারটা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি মনে করি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 স্টার টপিক আমার মনে হয়, ঠিক আছে। যে এর অপর নাম কি, ঠিক আছে, যেমন হচ্ছে এসজিওটির অপর নাম কি, অ্যাসপার্টেট ট্রান্সঅ্যামিনেজ, তাই তো, এএসটি বলা হয়। কীভাবে মনে রাখবে, এসজিওটি এর অপর নাম কি, এএসটি, আর বাকিটার নাম কি, এসজিপিটির অপর নাম কি, অ্যালানিন ট্রান্সঅ্যামিনেজ, এএলটি, ঠিক আছে, এএলটি, ঠিক আছে। তো তোমার দেখো ওয়ের কাছাকাছি কি, আমি যেভাবে মনে রাখি, আমি নিজের কথা বলছি, ওয়ের কাছাকাছি OPQRS, ঠিক আছে। আর এখানে দেখো এসজিপিটি, পি এর কাছাকাছি ওয়ার্ড হচ্ছে কি MNOP, মানে IJKL MNOP, মানে কাছাকাছি একটা এল আর পি এর কাছাকাছি ওয়ার্ড। তো সেক্ষেত্রে সেইভাবে তোমরা মনে রাখতে পারো। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এসজিপিটি এবং এএলটির ব্যাপার। এই এসজিপিটি এবং এএলটি কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে। এবং এখানে আর একটা যেটা অলরেডি আমাদের এমসে কোশ্চেন এসেছিলো, অন দ্য বেসিস অফ দ্য সিরাপ ল্যাকটুলোজের ওপর কিন্তু কোশ্চেন এসেছিলো যে সিরাপ ল্যাকটুলোজ আমরা কেন ইউজ করি। কারণ হচ্ছে আমরা কি, যে এনসেফ্যালোপ্যাথি মানে আমাদের টক্সিন কি, যে টক্সিনটা যদি আমাদের শরীরে জমা হয় সেক্ষেত্রে কী হবে, সেটা আমাদের এনসেফ্যালোপ্যাথি মানে আমাদের যে ব্লাড ব্রেন ব্যারিয়ার রয়েছে সেই ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করবে, এবং ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে কী করবে, এনসেফ্যালোপ্যাথি ক্রস করতে পারে। সো সেক্ষেত্রে আমরা ল্যাকটুলোজ ইউজ করি, ওয়ান টাইপ অফ ডাইস্যাকারাইড। তো ল্যাকটুলোজটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখার চেষ্টা করবে, যেটা হয়তো আমরা বাদ দিয়ে চলে যাই। আচ্ছা, প্যানক্রিয়াটাইটিস সম্বন্ধে কী মনে রাখার চেষ্টা করবে, প্যানক্রিয়াটাইটিসের প্রথমেই যেটা মনে রাখবে যে সাইনগুলো, কুলেন্ট সাইন, টার্নার সাইন, দ্যাট ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর দ্য অ্যাসপেক্ট অফ দ্য পিবিএসসির 5 স্টার টপিক, যে কোন কোন সাইন আমরা দেখতে পাই, কুলেন্ট সাইন বা টার্নার সাইন আমরা দেখতে পাই, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবে। বাকি অতটা কোয়েশ্চেন না তোমরা দেখলেও হবে, ঠিক আছে। আচ্ছা, হেপাটাইটিস সম্বন্ধে কিছু আমার বলাই নেই। হেপাটাইটিস একদম যা ছকটা আছে, তোমরা জাস্ট কী বলে ওটা, কী বই, পিআর যাদবের যা ছকটা আছে, আমি পেড ব্যাচের কথা আমি বলছি না এখানে, আমি নর্মাল জেনারেলাইজ কথা বলছি, কারণ পেড ব্যাচে অনেক কিছু বলা আছে, নট অনলি আই ফলো দ্য পিআর যাদব অর হচ্ছে টার্গেট আই ফলো দ্য ম্যাক্সিমাম জাস্ট অ্যাকুমুলেশন অফ ভেরিয়াস বুকস, ওকে। সো আমি পেড ব্যাচের কথা বলছি না, পেড ব্যাচের জন্যও বলছি অবশ্যই, যে তোমরা তো যেগুলো পড়েছো অবশ্যই, যেগুলো রিভাইজের জন্য, যেগুলো পিবিএসসির অ্যাসপেক্টে, কারণ অনেকটা হাইফাই পড়ানো আছে, তো পিবিএসসির অ্যাসপেক্টে যেটা পড়বে তোমরা, হেপাটাইটিসের যে পিআর যাদবের যে ছকটা রয়েছে, যে টেবিলটা দেওয়া আছে, কোনটা ইনফেকশিয়াস হেপাটাইটিস, কোনটা সিরাম হেপাটাইটিস, কোনটা তোমার পোস্ট ট্রান্সমিউসুলার হেপাটাইটিস, কোনটা ডিএসডিএনএ কোন হেপাটাইটিসে দেখতে পাওয়া যায়, বা তোমার, তো ওই টেবিলটা কিন্তু তোমরা একদম ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে, ওকে। আচ্ছা, যাই হোক, হেপাটাইটিস তো বললাম। দেখো, কোলেলিথিয়াসিস সম্বন্ধে অতটা মানে ঠিক আসে না কোয়েশ্চেন, তোমার নর্মাল অ্যাকিউট কোলেলিথিয়াসিসের তোমার মানে যে হয় না, যে লিথোট্রিপসি হয়ে থাকে, যে আমাদের ম্যানেজমেন্ট হয়ে থাকে না, লিথোট্রিপসি একটা হাই শক, মানে হাই শক নয়, মানে হাই ওয়েভ ইউজ করা হয়, আল্ট্রাসোনিক ওয়েভ,
এবং যাতে করে তোমার যে স্টোন রয়েছে সেই স্টোনটাকে ব্রেক ডাউন করা হয়, তাই তো? তো এখানে ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে বিভিন্ন টাইপের স্টোন হয় না, পিগমেন্ট স্টোন বা ক্রোস্টাল স্টোন, এই যে বিভিন্ন টাইপের স্টোনগুলো হয়, তো সেই স্টোনগুলো সম্বন্ধে একটু হালকা করে তোমরা দেখে রাখবে। ওকে, আই থিঙ্ক দ্যাট উইল বি বেনিফিশিয়াল ফর ইউ। ওকে, আচ্ছা, মার্ফি সাইনটা, হ্যাঁ এখানে যেটা ইম্পর্টেন্ট আমি বলে মানে হঠাৎ করে মনে পড়লো, যাই হোক, মার্ফি সাইন কিন্তু একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মার্ফি সাইন কিন্তু মাথায় রাখবে, পিবিএসসি ক্ষেত্রে একদম একটা খুব সুন্দর কোশ্চেন। এবং যদি কোনো দিন কোশ্চেন এরকম দেয় যে অ্যাকিউট অর তোমার হচ্ছে ক্রনিক কোন টাইপের তোমার কোলেলিথিয়াসিসে তোমার হচ্ছে মার্ফি সাইন দেখতে পাওয়া যায়, বেস্ট অ্যান্সার হচ্ছে তোমার অ্যাকিউট কোলেলিথিয়াসিস করাটা হচ্ছে বেস্ট, ঠিক আছে? আচ্ছা, আর তোমার একটা আমি বলি, যেটা আমি ক্যাটারাক্ট সম্বন্ধে অনেক কিছু পড়েছি, বিভিন্ন টাইপের ক্যাটারাক্ট পড়েছি, জাস্ট আর একটা ক্যাটারাক্ট আমি যুক্ত করতে চাইছি। ব্লু ডট ক্যাটারাক্ট কিসে দেখতে পাওয়া যায়? ব্লু ডট ক্যাটারাক্ট কিসে দেখতে পাওয়া যায়? আমাকে কমেন্টে জানাবে ব্লু ডট ক্যাটারাক্ট কিসে দেখতে পাওয়া যায়, ঠিক আছে? যাই হোক, উইলসন ডিজিজের কথা তোমরা শুনেছো, যেখানে হচ্ছে কপার মেটাবলিজমের কী হয়, প্রবলেম দেখতে পাওয়া যায়, কপার মেটাবলিজম আমাদের বডিতে। তো তার ক্ষেত্রে কী হয়ে থাকে, সানফ্লাওয়ার ক্যাটারাক্ট দেখতে পাওয়া যায়। কী টাইপের? সানফ্লাওয়ার ক্যাটারাক্ট দেখতে পাওয়া যায়। ক্যাটারাক্ট আমি বিভিন্ন টাইপ বলেছিলাম, বিভিন্ন টাইপের ক্যাটারাক্ট হয়ে থাকে, যে লাইক অয়েল ড্রপ ক্যাটারাক্ট হতে পারে, সানফ্লাওয়ার ক্যাটারাক্ট হতে পারে, তোমার হচ্ছে ব্লু ডট ক্যাটারাক্ট হতে পারে, ঠিক আছে? বা তোমার হচ্ছে কী বলা হয়, স্নোফ্লেক ক্যাটারাক্ট হতে পারে, ঠিক আছে? বিভিন্ন টাইপের ক্যাটারাক্ট হতে পারে, বিভিন্ন নাম আমি বলে দিয়েছিলাম, বিভিন্ন ডিজিজে দেখতে পাওয়া যায়। তো যারা পেড স্টুডেন্ট আছে তারা একবার দেখে নিও ওই জায়গাটা, যে কোন কোন ক্যাটারাক্ট কোন কোন ডিজিজে দেখতে পাওয়া যায়। আচ্ছা, যাই হোক, এই জিনিসপত্রগুলো আমাদের জিআই সিস্টেম থেকে মনে রাখা দরকার। আমি এবার বইটা দেখে নিই, আমি তো জাস্ট আমি এখন বইটা না দেখেই বললাম, আমি এবার বইটা একবার চেক করে নিই, ওয়েট। এবার আমরা নার্ভাস সিস্টেম নিয়ে একটু বলে দিই। নার্ভাস সিস্টেম, ঠিক আছে, মোটামুটি আমি দেখলাম বইয়ে এইগুলোই মোটামুটি আছে। তো নার্ভাস সিস্টেম নিয়ে বলা যাক, ঠিক আছে? নার্ভাস সিস্টেম নিয়ে দেখো, তোমরা প্রথমেই যে হয় না, নার্ভাস সিস্টেমের যে বলা হয় বেসিক ফাংশনাল ইউনিট, ঠিক আছে? তো নিউরন আর নেফ্রন দুটো অপশান থাকে, তো নিউরন আর নেফ্রন একটু ভালো করে দেখে নিও, তাড়াতাড়ি মাথায় কিন্তু ভুল হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এরপর তোমরা একটু দেখবে নিউরো ট্রান্সমিটারগুলো, যে কোনটা হচ্ছে মেনলি এটা হচ্ছে এমএইচএনের কোয়েশ্চেন, নিউরো ট্রান্সমিটার, যে কোনটা তোমার কী বলে ইনহিবিটিং কোনটা বা এক্সাইটেটরি কোনটা, এই সমস্তগুলো যেগুলো হতে পারে, ঠিক আছে? তারপর দেখো এখানে যেটা মেন আমার কোয়েশ্চেন, যেগুলো একদম কি বলবো, যে পিবিএসসি একদম 5 স্টার টপিক, সেটা হচ্ছে আমাদের ব্রেন থেকে কিন্তু ব্রেনের যে ক্লাসিফিকেশান, সেখান থেকে কিন্তু প্রত্যেকবারে কোয়েশ্চেন এসছে, যে আমরা যে ব্রেনকে নর্মালি কীভাবে ভাগ করি, যে ফোর ব্রেন বা মিড ব্রেন বা হাইন্ড ব্রেন বা প্রোসেনসেফালন, মেসেনসেফালন বা রম্বেনসেফালন, ঠিক আছে? এবং হচ্ছে প্রোসেনসেফালনে কী ভাগ, প্রোসেনসেফালনে ডিপিটি ডায়েনসেফালন, পি ফর হচ্ছে প্রোসেনসেফালনের ভাগ ডায়েনসেফালন অ্যান্ড টেলেনসেফালন, তাই তো? এবং হচ্ছে মিড ব্রেন মেসেনসেফালন, এবং হচ্ছে রম্বেনসেফালনের দুটো ভাগ, মেটেনসেফালন আর মাইলেনসেফালন। এবং তার মধ্যে মেটেনসেফালনের মধ্যে আসে পন্স আসে, সেরিবেলাম আসে, মাইলেনের মধ্যে আসে মেডুলা অবলঙ্গাটা আসে, ঠিক আছে? এই সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। সো এই ব্রেনের ক্লাসিফিকেশান কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য পোস্ট বেসিক পয়েন্ট অফ ভিউ। ওকে, আচ্ছা, আমি আর দেখে নিই কী আছে এখানে। ব্রেন, হ্যাঁ, ব্রেনের ক্লাসিফিকেশান তো ইম্পর্টেন্ট আমি বললাম। ব্রেনের সমস্ত যে ব্যাপারটা রয়েছে, সেরিব্রাম বা সেরিবেলাম, ঠিক আছে? সেরিবেলাম, তাদের কী কাজ, কাকে রিলে সেন্টার বলা হয়, কোন জায়গা হচ্ছে আমাদের হিট বডির যে হিট রেগুলেটরি সেন্টার হিসাবে কাজ করে, কোন জায়গা হচ্ছে তোমার হচ্ছে প্রাইমারি ভিজুয়াল এরিয়া হিসেবে কাজ করে। ভিজুয়াল কী হবে, সবসময় ভিজুয়াল কী হবে, অক্সিপিটাল হবে। অডিটরি কোথায় হবে, অডিটরি কান মানে কোথায়, টেম্পোরাল অঞ্চল। আচ্ছা, আমি দুটো জিনিস, একটা হচ্ছে ঘ্রাণ আর কান, আমি হচ্ছে আমাদের ব্যাচেও বলেছিলাম, ঘ্রাণ আর কান হচ্ছে দুটোই জিনিস হচ্ছে কি টেম্পোরাল লোব কন্ট্রোল করে। গাস্ট্রোলজি কোথায় করবে, গাস্ট্রোলজি হচ্ছে আমাদের প্যারাইটাল লোবে করবে। কারণ কি, জীব কী বলেছিলাম কীভাবে মনে রাখতে, জীব হচ্ছে আমাদের শরীরের মাঝে আছে, তো একদম প্যারাইটাল মাঝের যে অংশ থাকবে সেটাকে কন্ট্রোল করে, ঠিক আছে? বা তোমার হচ্ছে আমাদের মেডুলা অবলঙ্গাটা কী করে থাকে, ঠিক আছে? মেডুলা অবলঙ্গাটায় কোন কোন জিনিস হচ্ছে কন্ট্রোল হয়ে থাকে, বা নিউমোট্যাক্সিক বা অ্যাবনিউস্টিক সেন্টার কোথায় থাকে, এ সমস্ত ব্যাপারগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট।
ওকে, সো এই সমস্ত সালকাস কাকে বলে, গাইরাস কাকে বলে, এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। দে আর দ্য 5 স্টার পোর্শন অফ দ্য পিবিএসসি। ওকে, আচ্ছা, এছাড়াও যেই পোর্শন থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে দ্যাট ইজ দ্য সিএসএফ। সিএসএফ প্রত্যেকটাই কিন্তু আমি 5 স্টার টপিকের কথাই বলছি। সিএসএফের কথা বলি, সিএসএফ কোত্থেকে তৈরি হয়, কত এমএল তৈরি হয়, ঠিক আছে, বা তোমার হচ্ছে কি অ্যাবজর্ব করছে, কে তৈরি করে, কে মানে কে সিএসএফ আমাদের জেনারেট করে, কে কোয়েড প্লেক্সাস, আর অ্যাবজর্ব করে কে আমাদের যে অ্যারাকোনয়েড ভিলাই রয়েছে, তাই তো, অ্যারাকোনয়েড ভিলাই রয়েছে, সেটা হচ্ছে কি আমাদের সিএসএফকে অ্যাবজর্ব করছে। বা আমাদের যে সিএসএফ স্পেসিফিক ক্যাভিটি কীভাবে মনে রাখতে বলেছিলাম, যে আছে যে আমাদের ইউরিনে যে স্পেসিফিক ক্যাভিটি শুরু হচ্ছে 1.005 থেকে 1.030, এটা হচ্ছে ইউরিনের স্পেসিফিক ক্যাভিটি। তার মধ্যে প্রথমে যেটা ভ্যালু দ্যাট উইল বি দ্য সিএসএফ স্পেসিফিক গ্র্যাভিটি। এবং নর্মাল ইন্টারক্রেনিয়াল প্রেসার বলেছিলাম 5 থেকে 15 mm অফ এইচজি, 5 to 15 mm অফ এইচজি হচ্ছে আমাদের কি তোমার সিএসএফের কী বলে ওটাকে, আইসিপি, তাই তো, সিএসএফের না, মানে আইসিপি ইন্টারক্রেনিয়াল প্রেসার বলা হয়। এবং বাকি আমরা ক্লোরাইড প্লেক্সাস তৈরি করে বা অ্যারাকোনয়েড ভিলাই অ্যাবজর্ব করে, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আমাদের সিএসএফের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এবং দে আর দ্য 5 স্টার পোর্শন অফ দ্য সিএসএফ। ওকে, গুড। আচ্ছা, আমি দেখে নিই আর কিছু আছে কি না এখানে। ওকে, এখানে আর কিছু তেমন দেখতে পাচ্ছি না। আচ্ছা, এরিয়াগুলো কিন্তু দেখো, আমাদের যে সেন্সারি পারসেপশান, প্রাইমারি ভিজুয়াল এরিয়া, এরিয়া 17, ঠিক আছে, প্রাইমারি অডিটরি হচ্ছে অডিটরি এরিয়া, এরিয়া 41 and 42, এই যে পোর্শানগুলো না, এইগুলো হচ্ছে আমাদের পিবিএসসিতে অতটা আসে না, কিন্তু আমাদের আরবি কোশ্চেন পেপারে কিন্তু এই নিয়ে অলরেডি 2019-এর ফার্স্ট পেপারে কিন্তু অলরেডি কোশ্চেন এসেছে, অলরেডি কোশ্চেন কিন্তু এর উপর তৈরি হয়েছে। ওকে, তো এই জায়গাতে তোমরা দেখবে অবশ্যই, কিন্তু ঠিক আছে, একটু মাইল্ডলি তোমরা দেখতে পারো, কোনো অসুবিধে নেই। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কি আছে, তোমার স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড সম্বন্ধে তোমাদেরকে কী জানতে হবে, স্পাইনাল কর্ডের প্রথমেই জানতে হবে যে লেন্থ কতটা হয়ে থাকে, ঠিক আছে, বা কতগুলো স্পাইনাল নার্ভ রয়েছে, যেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কতগুলো অ্যামাউন্টে আমাদের কি স্পাইনাল নার্ভ থাকে, কতগুলো থাকে, 31 পেয়ার্স স্পাইনাল নার্ভ দেখতে পাওয়া যায়। আর কি পড়বে, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে এ থেকে ক্রেনিয়াল নার্ভ, ক্রেনিয়াল নার্ভের কিন্তু গল্পটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং ক্রেনিয়াল নার্ভের মধ্যে একদম তোমাদের সিরিয়াল ওয়াইজ তোমাদেরকে কিন্তু 12 পেয়ার যে আমাদের ক্রেনিয়াল নার্ভ রয়েছে, তুমি যে কোনো বই ফলো করতে পারো, সেটা PR যাদব বা তোমার হচ্ছে টার্গেট হাই, যে কোনো বই থেকে তুমি ওই যে একটা ছক দেওয়া থাকে, ওই ছকটাকে ভালো করে মেমোরাইজ করার চেষ্টা করবে, ঠিক আছে। এই ছক থেকে কিন্তু বিভিন্ন কোশ্চেন আসে, যে কোন নার্ভ, কত নাম্বার নার্ভ হচ্ছে স্মেলের জন্য দায়ী, কত নাম্বার নার্ভ হচ্ছে ভিশনের জন্য দায়ী, কত নাম্বার নার্ভ হচ্ছে তোমার হচ্ছে কী বলে ওপেনিং আর ক্লোজিং মাউথের জন্য দায়ী, স্যালাইভেশনের জন্য দায়ী, এই সমস্ত কোশ্চেন কিন্তু ফর্ম হতে পারে ফ্রম দ্য ক্রেনিয়াল নার্ভ। তো ক্রেনিয়াল নার্ভের ওই ছকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, আর এখানে নার্ভ প্লেক্সাস সম্বন্ধে অতটা পড়ার দরকার নেই, জাস্ট টাইম থাকলে তোমরা পড়বে, কোনো অসুবিধে নেই। আচ্ছা, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিকের নার্ভাস সিস্টেমের মধ্যে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক কিন্তু ইম্পর্টেন্ট, যে প্যারাসিম্প্যাথিক এবং সিম্প্যাথেটিক কী কাজ করছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং আমি আমাদের স্টুডেন্টদেরকে বলেছিলাম যে কীভাবে মনে রাখতে হয় একদম পুরো বডি, যে এটা সবথেকে বেটার আমার মনে হয়। তোমরা যারা আমাদের পেড স্টুডেন্টরা আছে, যেভাবে আমি তোমাদেরকে মনে রাখতে বলেছি, যে কীভাবে এক্সেপশনটাকে মনে রাখবে বা বাকিগুলো কীভাবে ইজিলি তোমরা মনে রাখতে পারো, সেই জায়গাটাকে ফলো করবে। আর বাকি তোমরা হচ্ছে যারা বাকিরা আছো তাদেরকে কথা বলি, তাদের দেখবে টার্গেট হাই বুকে, ঠিক আছে, টার্গেট হাই বইয়ে তোমাদের মেনলি আমাদের ওই পোর্শানটা একটা ছক রয়েছে, তো ওই ছকটাকে কিন্তু মনে রাখার চেষ্টা করো, যে কোন জায়গাতে প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশনের জন্য কী হচ্ছে এবং সিম্প্যাথেটিক অ্যাকশনের জন্য কী হচ্ছে। ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি জিনিসপত্র হলো। আর একটা যেখানে জিনিস আছে সেটা হচ্ছে রমবার্গ টেস্ট। রমবার্গ টেস্ট হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট,
তোমার অলরেডি পোস্ট বেসিকে কোয়েশ্চেন এসেছে অলরেডি, পিবিএসসিতে অলরেডি কোয়েশ্চেন ফর্ম হয়েছে রমবার্গ টেস্ট থেকে, এবং সো রমবার্গ টেস্ট ইজ ইম্পর্টেন্ট ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ দ্য পোস্ট বেসিক এক্সামিনেশান। আচ্ছা, এখানে আরেকটা যেটা ইম্পর্টেন্ট, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হয়, জিসিএস, গ্লাসকো কোমা স্কেল, দ্যাট ইজ দ্য 5-star টপিক অফ দ্য পিবিএসসি, 5-star টপিক অফ দ্য পিবিএসসি। আমার মনে হয় এই যে জিসিএস থেকে আরও ভালো উন্নত মানের কোয়েশ্চেন আসা দরকার, যে ম্যাক্সিমাম স্কোর, মিনিমাম কত হয়ে থাকে, 3 হয়ে থাকে, ম্যাক্সিমাম কত হয়ে থাকে, 15 হয়ে থাকে। এই সমস্ত কোয়েশ্চেনগুলো একটু বাচ্চা কোয়েশ্চেন, এরকম টাইপের কোয়েশ্চেন তৈরি করুক, যে একটা পেশেন্ট রয়েছে, তার হচ্ছে ভার্বাল রেসপন্সে কনফিউজড, লাইক মোটর রেসপন্সে হচ্ছে অ্যাবনর্মাল এক্সটেনশন শো করছে, বা তার ইন কেস অফ পেশেন্টের আই ওপেনিং, নর্মাল পেনের জন্য তার আই ওপেনিং হচ্ছে, এরকম একটা কন্ডিশান তৈরি করে তার স্কোরিংগুলোকে আমরা যোগ করতে বলুক এবং দেন সেটাকে অ্যান্সার করতে বলুক। আই থিঙ্ক দ্যাট উইল বি দ্য বেস্ট কোয়েশ্চেন ফ্রম দ্য জিসিএস। ওকে, আচ্ছা, এখানে আর কি হতে পারে কোয়েশ্চেন? আচ্ছা, ইন্টারক্রেনিয়াল প্রেসার সম্বন্ধে আমাকে রিসেন্টলি একজন জিজ্ঞেস করেছিল, ইন্টারক্রেনিয়াল প্রেসার দিয়ে কিছু একটা কোয়েশ্চেন, আমাদের ব্যাচেরই স্টুডেন্ট। যাই হোক, ইন্টারক্রেনিয়াল প্রেসার আর হচ্ছে সেরিব্রাল পারফিউশন প্রেসার, তোমার হচ্ছে এদের যে রিলেশন, এই রিলেশনশিপের ওপরে কিন্তু অলরেডি এমস নটসেট কিন্তু কোয়েশ্চেন অলরেডি জিজ্ঞেস করে রেখেছে। তো যারা ইন্টারক্রেনিয়াল প্রেসার আর সিপিপির মধ্যে সম্পর্ক জানো না, তাদের জন্য বলে দিই, সিপিপি অর্থাৎ সেরিব্রাল পারফিউশন প্রেসার ইজিক্যাল টু মিন আর্টারিয়াল ব্লাড প্রেসার মাইনাস তোমার হচ্ছে ইন্টারক্রেনিয়াল প্রেসার। আর ইন্টারক্রেনিয়াল প্রেসার কত? 5 থেকে 15 mm of Hg। এবং মিন আর্টারিয়াল ব্লাড প্রেসারের সূত্র কি? যে 2 ইন্টু যেটা হচ্ছে ছোটো মানে ডায়াস্টোলিক ব্লাড প্রেসার, প্লাস 1 ইন্টু যেটা বড়ো সিস্টোলিক ব্লাড প্রেসার, বাই 2 + 1 মানে হচ্ছে 3। তো এইটা দিয়ে তুমি করলে তোমার কী পাবে? মিন আর্টারিয়াল ব্লাড প্রেসার পেয়ে যাবে। তো সো দ্যাট উইল বি দ্য ফর্মুলা অফ দ্য তোমার কী বলে মিন আর্টারিয়াল ব্লাড প্রেসার। তো এই মিন আর্টারিয়াল ব্লাড প্রেসারের উপর তোমার কিন্তু কোয়েশ্চেন আস্ক করতে পারে। আর কিছু কোয়েশ্চেন আস্ক করতে পারে, সেটা হচ্ছে আইসিপির যদি ইনক্রিমেন্ট হয়, ইলিভেশন হয়, সেক্ষেত্রে আর্লিয়েস্ট সাইন কী হতে পারে, ঠিক আছে, বা লেট সাইন কী হতে পারে, এই সমস্তগুলো থেকে কিন্তু ভালো কোয়েশ্চেন ফর্ম হতে পারে। বা যদি আইসিপি বৃদ্ধি হয় তাহলে কোনটা আমাদের কন্ট্রাডিকশান, এই সমস্ত কোয়েশ্চেন কিন্তু অলরেডি আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এই জায়গা থেকে আমার মনে হয় আর কিছু না করলেও হয়ে যাবে। ওকে, এবার আমরা ডিএস কন্ডিশনে ঢুকতে পারি নাকি? দেখি আর কিছু কি আছে, না আর কিছু মোটামুটি নেই। আচ্ছা, হ্যাঁ, এবার তাহলে আমরা ডিএস কন্ডিশনে ঢুকতে পারি। ডিএস কন্ডিশনে ঢোকার আগে আমি একদম তোমাকে কয়েকটা জিনিস কনফাইন করে দিতে চাই। প্রথমেই যে একদম 5-star পোর্শনগুলো, ফার্স্ট হচ্ছে মেনিনজাইটিস থেকে একদম পিবিএসসির একদম 5-star পোর্শন একদম, ঠিক আছে। সো মেনিনজাইটিসের সাইন, কার্নিসাইড, বুর্জিনস্কি সাইন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ক্রুশিয়াল পোর্শন অফ দ্য পোস্ট বেসিক এক্সামিনেশান, এবং অনেকবার কোয়েশ্চেন এসছে। তো সেক্ষেত্রে তোমাকে মেনিনজাইটিস কোনটা সেপটিক মেনিনজাইটিস, কোনটা অ্যাসিপ্টিক মেনিনজাইটিস, কাকে কার্নিক সাইন বলে, কাকে বুর্জিনস্কি সাইন বলে, কোন জায়গায় দেখতে পাওয়া যায়, তোমার হচ্ছে লাইক আরও কোয়েশ্চেন যেগুলো আমি নর্থ সেটে দিয়েছিলাম, নর্থ সেটে মানে কোয়েশ্চেনে পড়েছিল এবং আমি আমাদের ব্যাচে করেছিলাম, যে যদি ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস হয় সেক্ষেত্রে কী হবে, গ্লুকোজের লেভেল কী হবে, প্রোটিনের লেভেল কী হবে, বা তোমার হচ্ছে যে বিভিন্ন সেল টাইপ রয়েছে সেই সেল টাইপের কী পরিবর্তন হবে, এই সমস্ত জায়গাগুলো কিন্তু ব্যাকটেরিয়াল হলে কী হবে, ভাইরাল হলে কী হবে, এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই জায়গাটা এখন পর্যন্ত কোয়েশ্চেন দেয়নি, তোমার পিবিএসসিতে দেয়নি, তো আমার মনে হয় এটা দিতে পারে। এই জায়গাটা ইম্পর্টেন্ট আমার অনুযায়ী মনে হয়, ঠিক আছে। তো মেনিনজাইটিস সম্বন্ধে একদম অবশ্যই তোমরা সমস্ত জিনিস জানার চেষ্টা করবে। আচ্ছা, আর তোমাদের এখানে আর একটা যেটা কোয়েশ্চেন, যেটা 5-star টপিক, বেলস তোমার হচ্ছে পলসি। এখানে শুধু একটা জিনিস মনে রাখবে, কোন নার্ভের জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য হয়ে থাকে, আমরা কি জানি কত নাম্বার নার্ভে ক্ষতিগ্রস্তের জন্য হয়ে থাকে। বেলস পালসি ইজ ওয়ান টাইপ অফ কি ফেসিয়াল একটা প্যারালাইসিস দেখতে পাওয়া যায়, এবং এটা মেনলি 7th ক্রেনিয়াল নার্ভের জন্য কিন্তু হয়ে থাকে। ওকে, সো এই জায়গাটা বেলস পালসির বা ফেসিয়াল প্যারালাইসিস জায়গাটা কিন্তু দেখতে হবে। আচ্ছা, আর কি আছে এই জায়গাতে? হ্যাঁ, সিভিএ থেকে দেখো, সিভিএও কিন্তু 5-star টপিক। সিভিএ থেকে কিন্তু এখন পর্যন্ত কোয়েশ্চেন পোস্ট বেসিকে এখনও পর্যন্ত আমি কম দেখেছি, কিন্তু সিভিএ আমরা সবাই জানি এটা ভেরি ইম্পর্টেন্ট
টপিক। তো প্রথমেই তোমাদেরকে যেটা জানতে হবে যে সিভিএতে কী হয়ে থাকে। সিভিএতে তোমার আমরা জানি যে ফার্স্ট সবথেকে বেশি লোক কিসে মারা যায়, এমআইয়ের ক্ষেত্রে, তারপর ক্যান্সারের ক্ষেত্রে, তারপর হচ্ছে আমাদের এই সিভিএর ক্ষেত্রে। তো সেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের কি সিভিএর ক্ষেত্রে আমার মনে হয় মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর বা নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরের উপরে কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপর তোমাকে এখানে বিভিন্ন এদের যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হয় তার উপর থেকে কোশ্চেন আসতে পারে। লাইক কী হয়ে থাকে, যেমন আমরা জানি যে অ্যাপ্রাক্সিয়া হয়ে থাকে, তারপর হচ্ছে যে সব থেকে আরেকটা জিনিস ভুলেই যাচ্ছিলাম, প্যারালাইসিসের ক্ষেত্রে যে কখন কোয়াড্রিপ্লেজিয়া হয়, কখন হেমিপ্লেজিয়া হয়, দ্যাট আর দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোর্শন। হেমিপ্লেজিয়া, তোমার হচ্ছে কোয়াড্রিপ্লেজিয়া, ঠিক আছে। এই যে পোর্শনগুলো, যে হেমিপ্লেজিয়ার ক্ষেত্রে কোন কোন জায়গায় এফেক্ট হয়, তোমার হচ্ছে কী বলে কোয়াড্রিপ্লেজিয়ার ক্ষেত্রে কোন কোন জায়গা এফেক্ট হয়, দ্যাট আর দ্য ভেরি ইম্পর্টেন্ট পোর্শন। এবং আমি পেড ব্যাচের কথা বলছি, পেড ব্যাচের স্টুডেন্টদের একটা ছবি আমি দেখিয়েছিলাম, যে একটা সুন্দর ছবি দেওয়া ছিল। তো সেক্ষেত্রে ওই ছবিটাকে ফলো করবে, মাথায় একবার মেমোরাইজ করে নেবে, তো দ্যাট উইল বি ভেরি গুড। ওকে, সো এই যে আর সিভিএর ক্ষেত্রে বলি, সিভিএর ক্ষেত্রে কিন্তু তোমাকে বিভিন্ন ম্যানিফেস্টেশন থেকে, যে অ্যাপ্লাসিয়া কাকে বলে, অ্যাফেসিয়া কাকে বলে, বা এক্সপ্রেসিভ অ্যাফেসিয়া কাকে বলে, বা যেটা আমার সব থেকে ফেভারিট জায়গা, আমি ফেভারিট কোশ্চেন, আমি একবার ক্লাসে জিজ্ঞাসা করেছিলাম, যদি বোকাস এরিয়াস হয়, অ্যাফেক্ট হয়, সেক্ষেত্রে কী হবে, এক্সপ্রেসিভ অর হচ্ছে রিসেপটিভ। এবং ওয়েডনেস এরিয়ার সাথে আমরা অলরেডি কানেক্টেড, যে ওয়েডনেস এনসেফ্যালোপ্যাথি হচ্ছে অলরেডি কানেক্টেড টু দ্য নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। তো এইভাবে কানেকশান করে একবার তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, আর কি এখানে পেশেন্ট হ্যান্ডেলিংয়ের ওপরে কিন্তু কোশ্চেন আসতে পারে, ম্যানেজমেন্টের ওপরে কিন্তু কোনো কোশ্চেন আসতে পারে। যে তোমার আমি আগেও বলেছিলাম যে রিকম্বিনেন্ট টিস্যু প্লাজমিনেশন অ্যাক্টিভেটরের কথা, যেখানে ইউজ হয়ে থাকে থ্রম্বোলাইটিক এজেন্ট হিসাবে, ঠিক আছে। আরও বিভিন্ন জিনিসপত্র লাইক অ্যান্টিপ্লেটলেট, অ্যান্টিকোয়াগুলেন্ট, এই সমস্তগুলো ইউজ হয়। বা সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, যদি এর পয়েন্ট অফ ভিউতে বলো, কী বলে, ফার্মার পয়েন্ট অফ ভিউতে বলো, ম্যানিটাল হচ্ছে কি আমাদের হচ্ছে অসমোটিক ডাইউরেটিক। সো অসমোটিক ডাইউরেটিকের জন্য কিন্তু আমাদের মানে এখানে ইউজ করা হয়, মানে অসমোটিক ডাইউরেটিক ইউজ করা হয়। এবং অসমোটিক ডাইউরেটিক বা লুপ ডায়াবেটিস, আমরা জানি যে লুপ ডায়াবেটিস কাকে বলে, ল্যাসিস বা ফুসেমাইডকে বলা হয়। এবং অসমোটিক ডায়াবেটিক কাকে বলা হয় না, হচ্ছে তোমার ম্যানিটলকে বলা হয়। সো এই জায়গাগুলো কিন্তু একটু খেয়াল রাখার চেষ্টা করবে। আচ্ছা, আর কি মায়াস্থেনিয়া গ্র্যাভিসের ক্ষেত্রে শুধু দেখো, মায়াস্থেনিয়া গ্র্যাভিস আমি অলরেডি ক্লাসে পড়িয়েছি, এবং আই থিঙ্ক তোমাদের মনে থাকার কথা, যেখানে একটা স্পেশাল টাইপ অফ টেস্ট করা হয়, টেনসিলন টেস্ট বলেছিলাম, যদি মনে থাকে তো ভালো, নাহলে একবার দেখে নিও। মায়াস্থেনিয়া গ্র্যাভিসের ক্ষেত্রে আমার মনে হয় পিবিবিএসসিতে যদি কোনো দিন কোশ্চেন পড়ে, সেক্ষেত্রে টেনসিলন টেস্ট থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, টেনসিলন টেস্ট। আর একটা যে কোশ্চেন আসতে পারে, যেটা আমি বলেছিলাম, যে মায়াস্থেনিয়া গ্র্যাভিস is which type of disorder, that will be the neuromuscular degenerative type of disorder. ওকে, তো এই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। বা আর একটা জায়গা থেকে খুব ভালো কোশ্চেন আসতে পারে, দ্যাট উইল বি দ্য ড্রাগ। মায়াস্থেনিয়া গ্র্যাভিসের ক্ষেত্রে ড্রাগ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নিওস্টিগমাইন ইউজ করা হয়, ঠিক আছে, বলা হয়েছিল না, নিওস্টিগমাইন ইউজ করা, যেগুলো এমন কোনো ড্রাগ ইউজ করতে হবে যেগুলো অ্যান্টি মায়াস্থেনিক, তাই তো। অ্যান্টি মায়াস্থেনিক মানে কি, মেন কথা হচ্ছে, গল্প হচ্ছে অ্যান্টি কোলিনাস্ট্রেজ ড্রাগ ইউজ করতে হবে। কারণ আমরা জানি যে এখানে প্রবলেমটা কী হয়, এখানে মায়াস্থেনিয়া গ্র্যাভিসের ক্ষেত্রে প্রবলেমটা এটাই হয় যে এখানে মানে তোমার অ্যাসিটাইল ক্লোরিনের যে ইনসাফিসিয়েন্ট সিক্রেশন হয়ে থাকে। তো তাহলে কি, যদি মানে টোটাল ব্যাপারটা কি, মানে তোমার গল্প হচ্ছে যে অ্যাসিটাইল ক্লোরিনের প্রোডাকশানটা কম হতে পারে, বা কি ডিস্ট্রয় হতে পারে। ডিস্ট্রয় কীভাবে হতে পারে, আমরা কি জানি, কোলিনেস্টারেজ মানে কি, এটা ওয়ান টাইপ অফ এনজাইম যেটা হচ্ছে অ্যাসিটাইল ক্লোরিনকে ধ্বংস করে দেয়। তো সেক্ষেত্রে যদি কোলিনেস্টারেজ যদি বেশি সক্রিয় হয়ে ওঠে, তো সেক্ষেত্রে কী করবে সে, খুব মানে একদম গল্পের ছলে বলছি, যে সে হচ্ছে অ্যাসিটাইল ক্লোরিনকে কি ধ্বংস করবে। এবং যদি ধ্বংস করে তাহলে কি হবে, তাহলে আমাদের অ্যাসিটাইল ক্লোরিনের যে নেট পরিমাণ সেটা কম হবে। এবং যদি কম হয়, সেক্ষেত্রে মায়াস্থেনিয়া গ্র্যাভিস দেখতে পাওয়া যাবে। তো সেক্ষেত্রে আমরা কী করতে হবে, অ্যান্টি কোলিনাস্টারেজ ড্রাগ ইউজ করতে হবে। অ্যান্টি কোলিনাস্টারেজ ড্রাগের যে সমস্ত ইউজ হয়, লাইক তোমার হচ্ছে নিওস্টিগমাইন বলো, বা পাইরিডস্টিগমাইন বলো, বা বিভিন্ন যে আরও বিভিন্ন ড্রাগ রয়েছে, তো সেইগুলো কিন্তু তোমাদেরকে ইউজ করতে হবে, ঠিক আছে, গুড।
তো এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখবে। সো আমাদের মায়াস্থেনিয়া গ্র্যাভিসের ক্ষেত্রে যদি পিবিএসসির অ্যাসপেক্টে বলো, সেক্ষেত্রে আমার মনে হয় ডায়াগনস্টিক টেস্ট, টেনসিলন টেস্টের কথা বলতে পারে, বা তোমার হচ্ছে অ্যাসিটাইল প্রোলিনের গল্পটা তোমাকে জিজ্ঞেস করতে পারে, বা তোমাকে হচ্ছে ড্রাগের কথা কিন্তু জিজ্ঞেস করতে পারে, আর হচ্ছে মেনলি নিউরোমাস্কুলার যে ডিজেনারেটিভ ডিসঅর্ডার, এই পয়েন্ট অফ ভিউতে কিন্তু কোশ্চেন আস করতে পারে। তো এই জায়গাগুলো কিন্তু খেয়াল রেখো। আচ্ছা, আর কি রয়েছে? আর তোমার এখানে কি রয়েছে দেখি, কোন ডিজিজ রয়েছে? পার্কিনসন পরে দেখা যাবে। পার্কিনসন আমরা এখানে না পড়লেও পারবো, স্কিপ করতে পারি এখন। হেড ইঞ্জুরি বাদ দাও। এপিলেপসি, এনসেফালাইটিস। আচ্ছা, এখানে একবার দেখে নিই এই বইয়েতে কী আছে। পার্কিনসন, হান্টিংটনস কোরিয়া লাগবে না এখন। দেখো, গুলিয়ান বেরি সিনড্রোমের কথা বলি। গুলিয়ান বেরি থেকে কিন্তু কোশ্চেন এখনও আসেনি পিবিএসসিতে, বাট দেখো গুলিয়ান বেরি সিনড্রোম থেকে আমার মনে হয় এইবারে কোশ্চেন আসতে পারে। কারণ দেখবে যে সাডেনলি একটা আমাদের নিউজেও এসেছিলো, তোমরা হয়তো খেয়াল করেছো কিনা জানি না, যে গুলিয়ান বেরি সিনড্রোম বা যাকে আমরা কী বলি জিবিএস বলি, যে জিবিএসের কিন্তু প্রচুর কেস সাডেনলি ইন্ডিয়াতে হচ্ছিলো। তখন একটা মানে একটা অডিট টাইপ ছিল। তো সেক্ষেত্রে জিবিএসটা কিন্তু একবার তোমরা দেখে যেও তোমাদের নিজেদের মতো করে। যেমন ধরো তুমি বলতে পারো যে কী কী দেখবো দাদা, তো সেক্ষেত্রে আমি একবার বলে দিচ্ছি। এখানে সব থেকে যে ইম্পর্টেন্ট আমার মনে হয় অ্যাসপেক্ট, দ্যাট উইল বি দ্য অ্যাসেন্ডিং উইকনেস। হোয়াট? অ্যাসেন্ডিং উইকনেস, দ্যাট ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। অ্যাসেন্ডিং উইকনেস কিন্তু পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? বা এছাড়াও যেগুলো তোমাদের নর্মাল যেগুলো গুলিয়ান বেরি সিনড্রোমে কী পড়বে, আর এখানে ওই কী বলে, ওয়ান টাইপ অফ অটো ইমিউন ডিসঅর্ডার, ভুলে যাচ্ছিলাম, অটো ইমিউন ডিসঅর্ডার, ঠিক আছে? এটা বললাম, অ্যাসেন্ডিং উইকনেস বললাম। আর একটা কিছু একটা হয়, খেয়াল হচ্ছে না, দাঁড়াও এটা এবার বইটা দেখে নিই। হ্যাঁ, তোমার হচ্ছে ডিমাইলিনেশন হয়ে থাকে। মাইলিন সিদ যে রয়েছে তার কি ডিমাইলিনেশন হয়ে থাকে অফ দ্য পেরিফেরাল নার্ভের ডিমাইলিনেশন হয়ে থাকে, ঠিক আছে? এবং এটা সব থেকে আর একটা যেটা গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট, সেটা হচ্ছে রেসপিরেটরি মাসেলের কিন্তু প্যারালাইসিস দেখতে পাওয়া যায়। তার জন্য কি রেসপিরেটরি সিমডম দেখতে পাওয়া যায়, রেসপিরেটরি বিভিন্ন প্রবলেম কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। ওকে, রেসপিরেটরি ডিফিকাল্টি দেখতে পাই, যেটা হচ্ছে একদম মেজর একটা কনসার্ন অফ দ্য জিবিএস, ঠিক আছে? আচ্ছা, তো এইগুলোই মোটামুটি একটু মাথায় রাখবে। আর তোমাদের এপিলেপসি সম্বন্ধে, হেড ইঞ্জুরি সম্বন্ধে এখনই আমি বলছি না, একটু পড়তে হবে না, লাগবে না এখন। এখানে শুধু একটা জিনিস যদি পারো, আমি অলরেডি বলেছি, তাও একবার বলে দিচ্ছি, কুসিং ট্রায়াড বলেছিলাম কিনা জানি না, আমার খেয়াল পড়ছে না আপাতত। এখানে কী হয়ে থাকে, এখানে হচ্ছে সিস্টোলিক বিপি ইনক্রিজ, সিস্টোলিক বিপি বেড়ে যায়, ঠিক আছে? একটা হচ্ছে মানে রেসপিরেশনটা তোমার ইরেগুলার হয়ে যায়, আর তোমার হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া দেখতে পাওয়া যায়। কী দেখতে পাওয়া যায়? ব্র্যাডিকার্ডিয়া দেখতে পাওয়া যায়। তো এখানে এই জিনিসগুলো দেখতে পাওয়া যায় ইন কেস অফ কুসিং ট্রায়াডের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ওকে, আচ্ছা, এপিলেপসি এখন তোমাদের মতো একটু দেখে রাখবে, কিন্তু মানে এপিলেপসি থেকে আমি এখনই কিছু বলতে চাইছি না, ঠিক আছে? এখানে এবার বইটা দেখে নিই আমি একবার থরলি, যে কি আছে বা কিছু ডিস বাদ পড়লো কিনা। এখানে স্পাইনাল কর্ডে দেখলাম মাল্টিপল স্ক্লেরোসিস এখন পর্যন্ত শুধু তার লাগবে না, শুধু ওই তুমি হেমিপ্লেজিয়া, কোয়াড্রিপ্লেজিয়া, তোমার ডিপ্লেজিয়া, মোনোপ্লেজিয়া, প্যারাপ্লেজিয়া, এই সমস্ত জিনিসগুলো কিন্তু একদম মাথার মধ্যে একদম ঢুকিয়ে নাও, ঠিক আছে? পার্কিনসন ডিজিজ তোমরা এমএইচএনে পড়বে, তো এমএইচএনের সময় আমি বলবো। আচ্ছা, মায়াস্থেনিয়া গ্র্যাভিসের ক্ষেত্রে বললাম, সিভিয়ার ক্ষেত্রে বলেছি, বেলস পালসির ক্ষেত্রে বলেছি। আচ্ছা, তারপর হচ্ছে গুলিয়ান বেরি সিনড্রোম, তো জিবিএস বললাম, মেনিনজাইটিস বললাম, হেড ইঞ্জুরিটা আপাতত এখন বাদ দাও। ওখানে আর কিছু কি ইম্পর্টেন্ট আছে? বালজিং ফন্টানেল হয়ে থাকে, তাই দেখো যেমন একটা কোশ্চেন দেয় যে যদি আইসিবি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কী হবে? আইসিবি যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে তোমার হাই ফ্রিল ক্রাই দেখতে পাওয়া যাবে বা হাই পিচ ক্রাই দেখতে পাওয়া যাবে। তোমরা এটা পেডিয়াট্রিক্সেও পড়েছো, যে ইনকেস অফ মেনিনজাইটিসের ক্ষেত্রে তোমরা পড়েছো যে আইসিবি যদি বৃদ্ধি পায়, বা তোমরা হাইড্রোসিফালাসে পড়েছো যে
হাইড্রোসিফালাসে কী বলেছে, যদি আমাদের আইসিপি যদি যখন বৃদ্ধি পাচ্ছে, তো সেক্ষেত্রে কী হতে পারে, সেক্ষেত্রে তোমার হাই সিল্ড ক্রাই দেখতে পাওয়া যায়, তাই হাই পিচ ক্রাই দেখতে পাওয়া যায়। আচ্ছা, এনসেফালাইটিস এখন আপাতত লাগবে না, শুধু একটা এনসেফালাইটিসে শুধু একটা জিনিস মনে রাখো, যেটা আমি বারবার ক্লাসেও বলেছি, যে ব্রেন প্যারেনকাইমাল সেলের কিন্তু এখানে কি হয়ে থাকে, এখানে হচ্ছে ইনফ্লামেশন হয়ে থাকে ইন কেস অফ এনসেফালাইটিস। ঠিক আছে, ওকে। তো আমরা এখানেই মোটামুটি আমাদের নিউরোটা এখানেই রাখছি। এবার আমরা ঢুকবো মাসকিউলোস্কেলিটাল, যেগুলো বড় বড় পোর্শন সেগুলো আগে কভার আপ করে নিই। মাসকিউলোস্কেলিটাল অনেকটা লম্বা সেশন হচ্ছে, আমি বুঝতে পারছি, হয়তো অনেকের জন্য ব্যাপারটা পেনফুল। নাও ইন কেস অফ মাসকিউলোস্কেলিটাল যেগুলো তোমাদেরকে পড়তেই হবে, ফার্স্ট হচ্ছে যেটা পড়বে যে হোয়াট ইজ দ্য নাম্বার অফ অ্যাক্সিয়াল স্কেলিটন, হোয়াট ইজ দ্য নাম্বার অফ অ্যাপেন্ডিকুলার স্কেলিটন, ওকে, অ্যাপেন্ডিকুলার স্কেলিটন, এই সমস্ত জিনিসগুলো একটু পড়বে। বোন সম্বন্ধে তোমরা পড়বে, বোনের মেনলি সেলগুলো সম্বন্ধে পড়বে, যে অস্টিও ব্লাস্ট কাকে বলে, ক্লাস্ট কাকে বলে, অস্টিওসিস্ট কাকে বলে, এই সমস্ত ব্যাপারগুলো একটু পড়বে। ঠিক আছে, তাহলে এইগুলো একটু দেখবে, অস্টিওব্লাস্ট, ক্লাস্ট, অস্টিওসাইট, এইগুলো একটু মাঝে একবার রিভিশন করে নেবে। ঠিক আছে, আর তোমার এখানে তোমার এপিফাইসিস, ডায়াফাইসিস কাকে বলে, জাস্ট তোমরা একটা বেসিক নলেজ রাখবে, যা বা সব থেকে ভালো একটা কোশ্চেন হতে পারে এখানে হ্যাবার্সিয়ান ক্যানাল সিস্টেম অলরেডি অন্যান্য এক্সামে কোয়েশ্চেন এসছে যে হ্যাবার্সিয়ান ক্যানাল সিস্টেম কোন সিস্টেমের সাথে যুক্ত, তো সেক্ষেত্রে আমরা মাসকিউলোস্কেলিটাল বলতে পারি, বা স্কেলিটাল সিস্টেম আরও যদি বলো স্কেলিটাল সিস্টেমের সাথে যুক্ত, তাই তো। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। বাকি যেগুলো আমি বলে দিচ্ছি, বাকি তোমাদের বোন থেকে মানে মেনলি তোমরা একটা বললাম তোমাদের হচ্ছে বোন সেলগুলোর কথা বললাম, বোন সেল কিন্তু অবশ্যই মনে রাখবে, এবং হচ্ছে যেগুলো যে তোমার পেরিঅস্টিয়াম, ঠিক আছে, পেরিঅস্টিয়াম কাকে বলে, এপিফাইসিস কাকে বলে, ডায়াফাইসিস কাকে বলে, একটা মাইল্ড ধারণা রাখলেই হবে, বেশি ইনডেপথ যাওয়ার দরকার নেই। আচ্ছা, এখানে যেটা সবথেকে ইম্পর্টেন্ট বিবিএসসির অ্যাসপেক্টে, সেটা হচ্ছে যে তোমার এক্সাম্পল, কিসের এক্সাম্পল, লং বোনের এক্সাম্পল, শর্ট বোনের এক্সাম্পল, বা তোমার ফ্ল্যাট বোনের এক্সাম্পল, ইরেগুলার বোনের এক্সাম্পল, এই সমস্তগুলো কিন্তু তোমাদেরকে পিবিএসসি এক্সামের জন্য মনে রাখতে হবে। ঠিক আছে, আর সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট, যে পোস্ট বেসিক নয়, যে কোনো এক্সামে একদম কী বলে, যে একদম 5 স্টার পোর্শন, দ্যাট উইল বি দ্য জয়েন্টের এক্সাম্পল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং জয়েন্টের এক্সাম্পল তোমাকে ভালোভাবে করতেই হবে, দ্যাট ইজ দ্য 5 স্টার টপিক। যে কোনো জয়েন্ট থেকে কিন্তু কোশ্চেন প্রত্যেকবারে পোস্ট বেসিকে এসছে, এবং এইবারেও আসতে পারে, একদম হাই চান্স। ঠিক আছে, সুচার বা ফন্টানেল এইগুলো সম্বন্ধে তোমাদের সমস্ত বেসিক নলেজ আছে, এই বেসিক নলেজটা রাখলেই হবে, যে কতগুলো ফন্টানেল হয়, বা তোমার সুচার, কর্নাল সুচার কাকে বলে, স্কোয়ামাস সুচার কাকে বলে, ল্যাম্বয়েটাল সুচার কাকে বলে, স্যাজিটাল সুচার কাকে বলে, এই সমস্ত নর্মাল কোশ্চেন এখানে আসতে পারে। সেইগুলো মেনলি ফন্টানেলের সাথে যদি বলো ব্রেগমা বা ল্যামডা, বা তাদের কি সাইজ, এইগুলো মোটামুটি তোমাদের একটা কমন ধারণা আছে, তাই আমি এইটা নিয়ে আমি কিছু বলবো না, আর এটা তোমাদেরকে না পড়লেও চলবে, তোমরা মোটামুটি যারা মানে থার্ড ইয়ারে সবাই একটা প্র্যাকটিক্যালে স্কাল যেহেতু বলতে হয়, তো সুতরাং স্কাল পেলভিস এইগুলো সম্বন্ধে একটা বেসিক নলেজ সবারই থাকে। ঠিক আছে, জয়েন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জয়েন্টকে কোনোভাবেই তোমরা নেগলেক্ট করতে পারবে না, এবং জয়েন্ট থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা 200%। ওকে, আচ্ছা, এরপর আমরা যেটা ধরতে পারি সেটা হচ্ছে ভার্টিব্রাল কলামের কথা বলতে পারি। ভার্টিব্রাল কলামের কিন্তু যেটা তোমাকে মেন কোশ্চেন আছে, যে ভার্টিব্রাল কলামের অ্যামাউন্ট কত, মানে কতগুলো ভার্টিব্রি আমাদের রয়েছে। ঠিক আছে, তোমাদের নর্মালি যে 33 বা 26 যেটাই বলো, বা 33 তো তোমার বাচ্চাদের থাকে, ইনফ্যান্ট চিলড্রেনের থাকে, এবং সেটা পরবর্তীকালে আস্তে আস্তে কী হয়, আমাদের 26 ভার্টিব্রায় পৌঁছায়, C7 T12 L5 S1 C1, তাই তো, এইভাবে পৌঁছায়, যে আমরা জানি যে স্যাক্রাল বা কক্সিসের 5টা এবং 4টা যে বোন থাকে, সেগুলো পরবর্তীকালে ফিউজড হয়ে যায়। এবং আর একটা যেটা জানতে হবে সেটা হচ্ছে রিবসের ব্যাপারে জানতে হবে, যে হোয়াট ইজ দ্য ট্রু রিবস, হোয়াট ইজ দ্য ফলস রিব, হোয়াট ইজ দ্য ফ্লোটিং রিবস, এইগুলো কিন্তু সম্বন্ধে তোমাদের কিন্তু ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। আর একটা জায়গা আমি বলি, কোশ্চেন আসেনি যেই জায়গাটায়, সেই জায়গাটায় আসতে পারে, অলরেডি আমি একটা টেস্টে নিয়েছিলাম, তো সেক্ষেত্রে আমি একবার তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই, যে কাইফোসিস, ঠিক আছে, বা লর্ডোসিস, ঠিক আছে, বা স্কোলিওসিস, বা এই সব টাইপের জিনিসপত্রগুলো জাস্ট একবার তোমরা কিছু করতে হবে না, তোমরা জাস্ট একবার মানে রিডিং গো থ্রু করে নেবে, তাহলেই হবে, কিছু আর জানার দরকার নেই। ঠিক আছে,
আচ্ছা, এখানে আর আমি অ্যাপেন্ডিকুলার স্কেলেটাল ফেরিটেল লাগবে না, আপার লিম্বস এর সমস্তগুলো বাদ দিতে পারো। আচ্ছা, ফ্র্যাকচার সম্বন্ধে দেখো, ফ্র্যাকচার সম্বন্ধে তোমরা যেগুলো একটু এ টাইপের কোয়েশ্চেন, লাইক হোয়াট ইজ দ্য গ্রিন স্টিক ফ্র্যাকচার, হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ফ্র্যাকচার, হোয়াট ইজ দ্য তোমার হচ্ছে তোমার কোলিস ফ্র্যাকচার, এই সমস্ত কিন্তু কোলিস ফ্র্যাকচার এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোলিস ফ্র্যাকচার কিন্তু একদম মাথার মধ্যে ঢুকিয়ে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? তো এই কোয়েশ্চেনগুলো কিন্তু ফ্র্যাকচারে তোমাকে একটু দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর তোমাদের এখানে তোমরা আর কি পড়বে? ওকে, এখানে ফ্র্যাকচার সম্বন্ধে আই থিঙ্ক ট্র্যাকশন আসেনি কোশ্চেন এখন পর্যন্ত। ট্র্যাকশনটা এখন আপাতত একটু কম ইম্পর্টেন্স দিতে পারো, ঠিক আছে? যেহেতু এখনও আসেনি কোশ্চেন, সেক্ষেত্রে একটু কম ইম্পর্টেন্স দিতে পারো ট্র্যাকশনের ক্ষেত্রে, ঠিক আছে? আর এখানে ডিজিজকে ঢুকে যাবো। হ্যাঁ, ডিজিজ আর তো কিছু তেমন দেখছি না, ডিজিজে ঢুকি। তো ডিজিজের কথা বলি, ডিজিজের ক্ষেত্রে তোমাকে মেনলি একদম গাউট সম্বন্ধে, গাউটের ডায়েট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে গাউট হচ্ছে কিন্তু আমি একদম 5 স্টার রেটিংয়ের মধ্যে রাখবো গাউটকে। তো গাউট তোমরা কিন্তু ভালো করে অবশ্যই পড়ে নেবে, ঠিক আছে? গাউটে কী হয়, মেনলি তো ইউরিক অ্যাসিডের কি ডিপোজিশন হয়, তো তার ডায়েট সম্বন্ধে বেশিরভাগ সময় কোশ্চেন যেটা আসে গাউটে, দ্যাট ইজ বেসড অন দ্য তোমার কী বলে ডায়েট। আর একটা যেটা কোশ্চেন আছে ডিওসি কি, গাউটের ডিওসি কী হয়ে থাকে, ড্রাগ অফ চয়েস কি, অ্যালোপিউরিনল। এটা তো জানার কথা, অ্যালোপিউরিনল ইজ দ্য ড্রাগ অফ চয়েস অফ দ্য তোমার গাউট। ওকে, এখানে আর তোমার আর যেগুলো আছে একদম কমন টাইপের, অস্টিওমাইলাইটিস কাকে বলে, অস্টিওমাইলাইটিস বা কাকে বলে, অস্টিওআর্থ্রাইটিস কাকে বলে, কাকে বলে, ঠিক আছে? বা অস্টিওম্যালেসিয়া কাকে বলে, এগুলো জাস্ট সংজ্ঞাগুলো পড়বে, আর কিচ্ছু না। যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন, জাস্ট এইটুকুই, কিচ্ছু বলার দরকার নেই এখানে, ঠিক আছে? আচ্ছা, রিউমাটয়েড আর্থ্রাইটিস সম্বন্ধে দেখো, রিউমাটয়েড আর্থ্রাইটিস ওয়ান টাইপ অফ অটো ইমিউন ডিসঅর্ডার, তোমরা জানো নিশ্চয়ই, তাই তো? দাঁড়াও এক সেকেন্ড আমি দেখে নিই কোথায় আছে। প্যাগেট ডিজিজ লাগবে না, ছাড়ো। রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই রিউমাটয়েড আর্থ্রাইটিস কি ওয়ান টাইপ অফ অটো ইমিউনো বা ইনফ্লামেটরি টাইপ অফ ডিজিজ দেখতে পাওয়া যায়। তো এখানে ক্ষেত্রে তুমি রিউমাটয়েড আর্থ্রাইটিসে কী হয়ে থাকে একটু দেখবে। এবং তোমার রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে আর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার যে এর কী কী ড্রাগ অ্যাডমিনিস্টার করা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে। শুধুমাত্র রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে কি ড্রাগ বা মেডিকেল যে সমস্ত পয়েন্ট অফ ভিউটা, ওটা একটু দেখবে। আর ডায়াগনোসিস পয়েন্ট অফ ভিউ দেখবে। ডায়াগনোসিস তেমন কিছু না, ডায়াগনোসিস থেকে কোশ্চেন আমার স্টার্ট মার্ক দেওয়া আছে, মানে নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় কোশ্চেন এসছে, আমার আপাতত খেয়াল পড়ছে না। তো সেক্ষেত্রে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে কিন্তু তোমার জাস্ট একবার ডায়াগনোসিসটা একবার দেখে নিও। এবং সাথে তোমার হচ্ছে যে নর্মাল যে ইনফ্লামেটরি ডিজিজ বা তোমার একটা অটো ইমিউনো ডিজিজ, এই সমস্ত কন্ডিশনগুলো একটু মনে রাখবে, দ্যাটস ইনাফ। আচ্ছা, এবার মাসেলের মধ্যে কি, মাসেল সম্বন্ধে জাস্ট হচ্ছে জিকে টাইপ কোশ্চেন আছে। জিকে টাইপ, যে কোনটা বিগেস্ট মাসেল, কোনটা লংগেস্ট মাসেল, কোনটা তোমার আইএমের জন্য পারফেক্ট মাসেল, কোনটা তোমার বাচ্চাদের আইএমের জন্য পারফেক্ট মাসেল, কোনটা তোমার হচ্ছে গ্লুটিয়াল মাসেল থেকে কোশ্চেন আসে, কোনটা বড় মানে লার্জেস্ট মাসেল গ্লুটিয়াল, কোনটা হচ্ছে স্মলেস্ট গ্লুটিয়াল মাসেল। তোমার হচ্ছে বিভিন্ন জায়গার বলে দেয় যে এই পোর্শনে কোন টাইপের মাসেল থাকে, এই টাইপের কোশ্চেন কিন্তু মাসেল থেকে আসে। তো সেক্ষেত্রে মাসেলের ওই পোর্শনগুলো একটু দেখার চেষ্টা করবে, যেগুলো জিকে টাইপের কোশ্চেন, কোনটা স্মলেস্ট মাসেল, কোনটা বিগেস্ট মাসেল, কোনটা লংগেস্ট মাসেল, ঠিক আছে? এই টাইপের লংগেস্ট মাসেল কি, লংগেস্ট মাসেলের নাম কি, যাকে বলা হয় টেলার মাসেল, কি বলা হয়, সার্টোরিয়াস মাসেল, তাই তো? সার্টোরিয়াস মাসেল হচ্ছে কি লংগেস্ট মাসেল, যাকে আমরা টেলার্স মাসেলও বলা হয়ে থাকে, ঠিক আছে? তো এই টাইপের কোশ্চেন তোমরা মাসকিউলোস্কেলেটাল থেকে এক্সপেক্ট করতে পারো। ওকে, আচ্ছা, এরপর আমরা আসছি রেসপিরেটরি সিস্টেমে। দেখো, আমি আমাদের পেট স্টুডেন্টদের জন্য বলছি, যেইগুলো পড়ানো আছে এইসবের থেকে অনেক বেশি পড়ানো আছে, তোমরা ওগুলোই ফলো করবে। জাস্ট এইটা ওয়ান টাইম ভিউয়ের জন্য পেট স্টুডেন্টদের জন্য বলছি। আর বাকিদের জন্য বলছি,
তোমরা এইগুলোর গুরুত্ব বেশি দেবে, বাট এমন নয় যে বাকিগুলো দেখবে না, কখনো করো না। কেউ 100% কনফার্মেশান দিতে পারে না। আমি জাস্ট কিসের ওপর বেস করে বলছি, আমি জাস্ট পিবিএসসির প্রিভিয়াস ইয়ারের ওপর বেস করে কথাগুলো বলছি, আর কিছুই না। আর কম্পিটিটিভের তো বড় অ্যাসপেক্ট, কে বলতে পারে ভাই, যারা মানে তোমার হচ্ছে কী বলে প্রেডিকশান করে, দে আর ভেরি জিনিয়াস, আই থিঙ্ক দে আর ভেরি জিনিয়াস। ওকে, আচ্ছা, রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে বলি। রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে তোমাদের প্রথমেই যে জিনিসপত্রগুলো মনে রাখতে হবে, যেটা সব থেকে 5 স্টার টপিক আমাদের পিবিএসসির এই ক্ষেত্রে অ্যাসপেক্টে, ভেরিয়াস টাইপের ভলিউম, যেমন টাইডাল ভলিউম, ইন্সপিরেটরি রিজার্ভ ক্যাপাসিটি, ঠিক আছে, ইআরসি, এক্সপিরেটরি রিজার্ভ ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি, ভেরি টাইপ। যে আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমাদের পেড ক্লাসে বলেছিলাম, ওই পেড ক্লাসের যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বলা আছে, তোমরা একবার ওই জায়গাটা ভালো করে রিভাইজ করে নেবে। বাকিদের জন্য বলছি, তোমরা তোমার হচ্ছে টার্গেট হাই বা পিআর যাদবে তোমরা পেয়ে যাবে ওই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা, ওটা একদম ভালো করে একদম করবে, ঠিক আছে, ভালো করে করবে। আচ্ছা, এখান থেকে আর কি আসতে পারে যেগুলো ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অ্যালভিওলার সেল থেকে আমার মনে হয় কোশ্চেন আসতে পারে যে হুইচ টাইপ অফ অ্যালভিওলার সেল প্রডিউস দ্য সারফেক্টেন্ট, হুইচ টাইপ অফ অ্যালভিওলার সেল তোমার হচ্ছে ম্যাক্রোফাজেস হিসাবে কাজ করে, এই লাইক টাইপের কোশ্চেন। বা নাম্বার অফ অ্যালভিওলাই, হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য অ্যালভিওলাই, ঠিক আছে, অ্যালভিওলাই কতগুলো হয়ে থাকে, প্রত্যেকটা যে জায়গায় ভুল হয় স্টুডেন্টদের, 300 মিলিয়ন পার লাং, মাথার মধ্যে ঢুকিয়ে নাও, 300 মিলিয়ন তোমার পার লাংয়ে থাকে, টোটাল মিলে কত, 600 মিলিয়ন। ওকে, আচ্ছা, আর যেটা কোয়েশ্চেন আসে যে ক্যারাইনা পোর্শন থেকে কোয়েশ্চেন আসে যে, বা তোমার লেন্থ থেকে অনেক কোয়েশ্চেন আসে, লেন্থ মানে ধরো এই 25 সেন্টিমিটার যে সমস্ত লেন্থগুলো থাকে ওগুলো কিন্তু কোয়েশ্চেনে আসে, ঠিক আছে, বা ভয়েস বক্স কাকে বলে, ঠিক আছে, এই টাইপের কোয়েশ্চেন মোটামুটি আসে, ঠিক আছে। আর একটা কোয়েশ্চেন আসতে পারে যে লাংয়ের যে লোভ, যে কোন লাঙে কতগুলো লোভ থাকে, লেফট লাঙে কতগুলো লোভ থাকে, রাইট লাঙে কতগুলো লোভ থাকে, এই টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে। বা যদি খুব ভালো কোশ্চেন দেয় সেক্ষেত্রে আমাদের যে এয়ারওয়ে যে পাথওয়ে, মানে এয়ার যে তোমার যাচ্ছে তার যে পাথওয়ে, ঠিক আছে, সেই পাথওয়ের উপর কিন্তু পরপর তোমাকে মানে সাজাতে বলতে পারে, ঠিক আছে। যদি ভালো কোশ্চেন আসে সেক্ষেত্রে তোমাকে পরপর সাজাতে বলতে পারে যে রেসপিরেটরি এয়ারওয়ে পাথটা তোমরা সাজাও, ঠিক আছে, বোঝা গেছে, গুড। আচ্ছা, আর কি আসতে পারে এখানে, আচ্ছা, ব্রিদিং প্যাটার্ন, দুটো সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের রেসপিরেটরি, আমি বারবার বললাম দ্যাট আর দ্য 5 স্টার টপিক, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে তোমার কি বলে ওই ক্যাপাসিটি, সমস্ত ব্যাপারগুলো, ভাইটাল ক্যাপাসিটি বা টাইডাল ভলিউম, মানে যে সমস্ত লাং ভলিউম অ্যান্ড ক্যাপাসিটিগুলো রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। এবং সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে ব্রিদিং প্যাটার্ন। মানে কি, যে হোয়াট ইজ দ্য ট্র্যাকিপনিয়া, হোয়াট ইজ দ্য হাইপার অ্যাপনিয়া, হোয়াট ইজ দ্য কুসুমাল রেসপিরেশন, হোয়াট ইজ দ্য বায়োটস রেসপিরেশন, হোয়াট ইজ দ্য কাইনিস্টোক রেসপিরেশন, ভেরিয়াস টাইপের যে রেসপিরেশনগুলো আছে সেইগুলো তোমাকে কিন্তু জিজ্ঞেস করতে পারে। আর একটা যে বিভিন্ন সাউন্ড, রেসপিরেটরি সাউন্ড, ঠিক আছে, স্ট্রাইডর কখন দেখতে পাওয়া যায়, যেই জায়গাগুলো আমার বলা আছে, পেড গ্রুপের কথা বলছি, পেড ক্লাসের কথা বলছি, একদম সাউন্ডগুলো আমি মাইনিউটভাবে তোমাদের বুঝিয়েছি, এবং তোমার হচ্ছে ব্রিদিং প্যাটার্ন প্রত্যেকটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে বুঝিয়েছি। তো সেক্ষেত্রে তোমরা মাস্ট ইউ হ্যাভ টু ফলো দ্য ইমেজেস, ঠিক আছে। ইমেজ হচ্ছে বেস্ট জিনিস, ইমেজের থেকে বড় কিছু জিনিস হয় না। ইমেজ জাস্ট ইফ ইউ মেমোরাইজ দ্য ইমেজ of any or schematic diagram, that will be more beneficial for you. Okay, আচ্ছা, সো এখানে আমাদের এইগুলো বলা ছিল। আর আমাদের তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে সিওপিডি কিন্তু একটু হালকা করে তোমাকে দেখতে হবে। আর বাকি যেগুলো আছে, বাকি তোমাদের দেখো, বাকি তোমাদের টেস্ট থেকে একটু কোশ্চেন আছে, স্পাইরোমেট্রি যে টেস্ট হয় না, যে স্পাইরোমেট্রি হয়ে থাকে, স্পাইরোমেট্রি টেস্টের উপরে কোশ্চেন আসতে পারে। ছবি তো দেবে না, তোমার জাস্ট জিজ্ঞেস করবে যে স্পাইরোমেট্রি টেস্ট উপরে কিছু কোশ্চেন তৈরি হতে পারে, ঠিক আছে। আচ্ছা, সিওপিডির ক্ষেত্রে কী কী কোশ্চেন আসতে পারে, সিওপিডির ক্ষেত্রে তোমার সিওপিডি ছত্রছায়া কোন কোন ডিজিজ আসে, বা সিওপিডি তুমি হচ্ছে অ্যামাউন্ট অফ অক্সিজেনের ব্যাপারটায় আসতে পারে, ঠিক আছে। তারপর তোমার আসতে পারে তোমার কোনো ম্যানেজমেন্টের উপর আসতে পারে, তার ফাউলার পজিশনের উপর আসতে পারে, এই সমস্ত টাইপের কোয়েশ্চেন আসতে পারে, ইউ ক্যান এক্সপেক্ট লাইক কোয়েশ্চেন্স। ওকে, আর একটা যেটা আসতে পারে দ্যাট উইল বি দ্য ক্র্যাব 65 বলেছিলাম,
CURB 65, ক্যাব 65 নয়, মানে আমি জাস্ট মনে রাখার জন্য ইউজ করি কাব 65। কাব 65 কিসের ক্ষেত্রে ইউজ করা হয়? নিউমোনিয়ার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে ইউজ করা হয়? প্রেডিক্টর অফ নিউমোনিয়া। কাব 65-এর পুরো কথা কি বলেছিলাম, তোমরা সব ভুলে যাচ্ছ জিনিসপত্র। সি ফর কি? কনফিউশন। সি ফর কনফিউশন। ইউ ফর কি? ইউ ফর কি? ব্লাড ইউরিয়া নাইট্রোজেন। আর ফর কি? রেসপিরেটরি রেট। বি ফর কি? সিস্টোলিক ব্লাড প্রেশার। 65 মানে কি? এজ। ওকে, সো এই জায়গাটা একটু মনে রেখো। প্লুরাল ইফিউশন কাকে বলে? প্লুরাল ইফিউশন কাকে বলে? ঠিক আছে, বা তোমার থোরাকোসেন্টেসিস, প্যারাসেন্টেসিস। ঠিক আছে, থোরাকোসেন্টেসিস বা প্যারাসেন্টেসিস, এই জায়গাগুলো মনে রেখো। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস আর একটা পিবিএসসির ক্ষেত্রে, সেটা হচ্ছে 5 স্টার টপিক, দ্যাট উইল বি দ্য অ্যান্টি টিউবারকুলোসিস ড্রাগ বা এটিটি ড্রাগ। এটিটি ড্রাগের ক্ষেত্রে কোন ড্রাগে কি হয়, কোন ড্রাগের ক্ষেত্রে তোমার কি বলে রেড অরেঞ্জ কালারের ইউরিন দেখতে পাওয়া যায়, কোন ড্রাগের ক্ষেত্রে নেফ্রোটক্সিসিটি দেখতে পাওয়া যায়, ঠিক আছে, কোন ড্রাগের ক্ষেত্রে ওটোটক্সিসিটি দেখতে পাওয়া যায়, এই সমস্ত কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, সো এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। আর একটা যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা মেনলি কমিউনিটিতে আসে, দ্যাট ইজ দ্য অকুপেশনাল লাং ডিজিজ। অকুপেশনাল লাং ডিজিজ সম্বন্ধে প্রচুর কিছু পড়ানো আছে পেড ক্লাসে। কোথায় কি দেখতে পাওয়া যায়, কোন হচ্ছে থার্মোফিলিক ব্যাকটেরিয়ার জন্য দায়ী, কোনটা হচ্ছে সবথেকে কি ডেঞ্জারাস বা মানে ডেথ কজ করতে পারে, কোন টাইপের অকুপেশনাল ডিজিজ, সব টাইপের বলা আছে। তো সেইগুলো জাস্ট একবার গো থ্রু করে নিও তোমরা। ওকে, সো আই থিঙ্ক আমার মনে হয় এই পর্যন্তই আমরা রাখি, অনেকটা ভিডিওটা লং হয়ে যাচ্ছে। আমি বাকি আবার মেড সার্জের পার্ট 2 আমরা আপলোড করে দেবো। ঠিক আছে, 2 দিনের মধ্যেই ধরে রাখো, 1-2 দিনের মধ্যে আমি পার্ট 2 আপলোড করে দেবো। তো যাদের, দেখো এই ক্লাসটা আমি বারবার বলছি, এই ক্লাসটা কাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? এই ক্লাসটা হচ্ছে মেনলি যারা আমাদের পেড ব্যাচে আছো তাদের জন্য তো অবশ্যই এই সিরিজটা আর কি মেনলি যেগুলো ইম্পর্টেন্ট বলছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ জাস্ট তারা একবার রিভিশনের জন্য, কারণ আমরা অলরেডি অনেক কিছু বলা হয়ে গেছে, অলরেডি অনেক আমরা জিনিসপত্র সারিয়ে দিই, সমস্তই সারানো, মানে আর কিছু তো নেই, জাস্ট এক্সামগুলো নেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে জাস্ট একটা রিভিশনের জন্য তোমাদের ইম্পর্টেন্ট। আর সেকেন্ডলি যারা তোমাদের পেড ব্যাচে নেই, আমি সেরকম করেই বলছি, তুমি দেখতেও পাচ্ছ তোমরা যে যারা পেড ব্যাচে নেই তারাও কিন্তু এই জিনিসটা ফলো করতে পারো। সবথেকে বেটার যারা কোনো কোচিং নাওনি, সেলফ স্টাডি করছো, সেলফ স্টাডির থেকে কোনো বড় কিছু হয় না, আমি তোমাকে বলছি সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট ওয়ে। ঠিক আছে, তোমার পেড ব্যাচেই থাকো না কেন, তুমি হচ্ছে ব্যাচে নাও থাকো না কেন, যেখানেই থাকো না কেন, তোমাকে নিজে না পড়াশোনা করলে কিন্তু হবে না। তো সেক্ষেত্রে তুমি যদি সেলফ স্টাডি করো, সেলফ স্টাডির ক্ষেত্রে প্রবলেম কী হচ্ছে? সেলফ স্টাডির ক্ষেত্রে প্রবলেম একটা হয় বাউন্ডারির অভাব। অর্থাৎ সেলফ স্টাডিতে তুমি কতটা বাউন্ডারি পর্যন্ত যাবে, বা তুমি তার থেকে বেশি চলে যাচ্ছ কি না, বা তুমি তার থেকে কমে আছো কি না, কিন্তু ভাবছো যে হ্যাঁ আমি ঠিক স্যাটিসফ্যাক্টরি লেভেলে আছি। তো সেই যে একটা তোমার কনফিউশন তৈরি হয়, সেটা হচ্ছে আমাদের একটা মেন্টরশিপের দরকার হয়। সেই মেন্টরশিপগুলো তোমরা কিন্তু নর্মালি পাও না। আমি তার জন্য তোমাদেরকে বলছি, যারা পেড ব্যাচে নেই বা মানে যেগুলো নর্মাল সেলফ স্টাডি করছো, তারা কিন্তু এই পোর্শানগুলো একবার অবশ্যই রিভাইজ করে নিও তোমাদের নিজেদের থেকে। আর দ্বিতীয়ত যারা অন্য কোনো কোচিংয়ে রয়েছে, তারাও এই জিনিসটা দেখতে পারো। তো তারা তো দেখো কোচিংয়ে যদি অন্য কোনো কোচিংয়ে থাকবে, তো তারা তো নির্দিষ্ট কিছু জিনিসপত্র বলবে, তো সেক্ষেত্রে তোমরা এটা জেনারেলাইজড ওয়েতে কিন্তু দেখতে পারো। তো সেক্ষেত্রে তোমরা বেনিফিশিয়াল হবে। ইওর মেনলি ম্যাটার্স your selection, nothing else from where you study, like things that is the portion of মানে our parts, ঠিক আছে, not your part. So just ফোকাস রাখো, স্টাডি করে যাও। আর যারা 2026-এর জন্য জাস্ট এই ভিডিওটা দেখছো এবং হচ্ছে মানে 2026-এর প্রিপারেশান নেবে, তাদের জন্য আমাদের সফর ব্যাচ শুরু করা হয়েছে। ঠিক আছে, মেনলি আমাদের RRB 2026 এবং JEE 2026কে লক্ষ্য করে। তো তোমরা কিন্তু অবশ্যই এই ব্যাচে এনরোল করতে পারো। আর আরেকটা যেটা ব্যাপার, যারা সেলফ স্টাডি করছো তাদের আমার মনে হয় একটা জিনিস তারা করতে পারো, বা অন্য কোনো কোচিংয়ে পড়ছো তাদের কথাও বলছি, তাদের মনে হয়, আমার একটা মনে হয় যে বেস্ট উপায়, যে আমাদের যে টেস্ট সিরিজ রয়েছে সেখানে তোমরা কিন্তু জয়েন করতে পারো। তার মিনিমাল ফিজও একটা রয়েছে, 500-এর মতো একটা ফিজ রয়েছে। সেখানে তোমাকে 2100 প্লাস তোমাকে কোয়েশ্চেন ডেলিভার করা হবে, তোমার প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্লাস মেগা টেস্ট সমস্ত কিছু দেওয়া হচ্ছে। এবং এর সাথে সাথে একটা করে আবার লাইভ ক্লাসও হচ্ছে,
যেখানে 2100 কোশ্চেনের ডিসকাশন হচ্ছে না, 2100 কোশ্চেন ডিসকাশন করার জন্য তোমাকে মানে 24/7 আমাদের মানে কি বলা হয় যে একদম তোমরা কোশ্চেন পাঠাবে, আমরা তার মোটামুটি সেই দিনের মধ্যেই আমরা কি চেষ্টা করি যে সলভ করে দেওয়ার মধ্যে, মানে তোমরা নিজেরা ডিসকাশন করো, তারপর আমরা তাদেরকে হেল্প করি। পুরো একটা তোমরা জানো যারা আছো ব্যাচে, এই টেস্ট সিরিজের ব্যাচে, তো সেক্ষেত্রে জানো একটা পুরো একদম কোল্যাটারাল ওয়েতে কাজ হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আর একটা সুবিধা যেটা ওয়ান লাইভ ক্লাস থাকছে, সেটা হচ্ছে অন্যান্য বিভিন্ন ভেরিয়াস এক্সাম পেপার উপরে তোমার আলোচনা করা হয়। তো আমার মনে হয় যারা সেলফ প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই টেস্ট সিরিজটা কিন্তু খুব ভাইটাল হতে চলেছে। টেস্ট সিরিজটা যেহেতু তুমি একটা তোমার পুরো একটা বাউন্ডারিটা তুমি বুঝতে পারবে যে এক্সামের কতটা প্রিপারেশান, তোমার যেহেতু এক্সাম পিছিয়ে গেছে অনেকটাই, তো সেক্ষেত্রে তুমি বুঝতে পারবে যে এক্সামের জন্য তুমি কতটা প্রিপেয়ার। তার জন্য আমি বলবো টেস্ট সিরিজটা রিকমেন্ড করছি। তো তোমরা যারা চাইছো তারাই নিও, আমি বলছি না তোমাদের যে মানে তোমরা যদি মনে করো সেক্ষেত্রে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, যে নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে 7501229553। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন কল যাই করো করতে পারো, হোয়াটসঅ্যাপ করবে সব থেকে বেটার হয়, আমি টাইম মতো আমি ফোন করে নেবো তোমাদেরকে। ওকে, সো চলো, থ্যাংক ইউ। আমরা এটা পার্ট 1টা শেষ করলাম, আমরা দুদিনের মধ্যে আমরা পার্ট 2ও দিয়ে দেবো। ওকে, চলো, থ্যাংক ইউ।